সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 787তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর পরেও 3 বিয়ে করে এক নারী। মৃত্যুর পরেও 3 বিয়ে করে, কথাটা শোনার পরে হয়তো অনেকে ভাববে যে আপন ভাই পাগল হয়ে গেছে। বন্ধুগণ, বিশ্বাস করেন, বাস্তবে দুনিয়াতে এমন কিছু ঘটনা মানুষরূপী শয়তানগুলা ঘটায় যেটা শয়তান দেখেও ভীষণ লজ্জা পায়। আপনি পাগলা গারদে গেলে একটা বিষয় খুব খেয়াল করে দেখবেন যে পাগলা গারদে বেশিরভাগই পুরুষ মানুষ থাকে, এবং এই পাগলা গারদে যে পুরুষ মানুষগুলো আছে তাদের মাঝে প্রায় 85% শুধুমাত্র বউয়ের কাছ থেকে নির্যাতিত হয়ে পাগল হয়েছে, নারীর কাছ থেকে নির্যাতিত হয়ে পাগল হয়েছে। আমি বলি না যে পৃথিবীর সব নারীগুলোই খারাপ, কিন্তু কেন জানি না আমার গল্পগুলোর মাঝে আমি বেশিরভাগ চরিত্রগুলো এমনই পাই। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী ভাই মাইনুদ্দিনের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে মাইনুদ্দিনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে মোটামুটি একটু দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে অনেক কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের মেধাবী একজন ছাত্র ছিলাম, যার জন্য আমি ক্লাস 5-এ বৃত্তি পাই। এবং আমার ভিতরে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমি দেখতে একেবারে কালো ছিলাম। আমাকেই কেউ পছন্দ করতো না। এরকম হয়তো যে ছোটোবেলায় নাকি আমাকে মানুষ কোলে নিতে ভয় পাইতো। মানে আমার চোখ থেকে শুরু করে আমার শরীরের প্রায় সমস্ত অঙ্গ একেবারে কৃষ্ণাঙ্গ ছিল, একেবারে দেখতে কালো। এতটাই কালো বর্ণ ছিল যে রাতের বেলা আমি যদি হাঁটতাম আমাকে নাকি অন্ধকার রাতে দেখা যেত না। আমার মা বাবা দুজনেই কিন্তু সুন্দর। আমি জানি না আল্লাহ কেন আমাকে কালো বানিয়েছে, কিন্তু আমার দাদির মুখে একটা কথা শুনেছিলাম যে আমার আম্মার সাথে নাকি একটা পেত্তিনি, মানে এক ধরনের পেতনি জিন আছে, ওই জিনের সম্পর্ক ছিল। আমার মায়ের বিয়ের আগ থেকে নাকি এই জিনটা আমার মাকে বিভিন্নভাবে অত্যাচার করে আসতো, এবং সেই কারণেই জিনের কারণেই নাকি আমি দেখতে এরকমটা কালো হয়েছিলাম। এবং এতটাই কালো ছিলাম যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা নিজেই দেখতে ভয় পাইতাম, এরকম হইতো। এবং আমি যখন স্কুলে পড়াশোনা করতাম সবাই আমাকে কাইল্লা বলে ডাকতো। তো আমার মা আমাকে অনেকভাবে বুঝাইতো কোরআনের অক্ষর কালো, এবং ওরকম করে এটা ওইটা দিয়ে মা আমাকে বুঝাইতো যে কালো হইলেই মন খারাপ করার কিছু নাই, কালো সুন্দর সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং তুই কালো বলে মন খারাপ করিস না। আমার মা আমাকে এরকম অনেক কিছুই বোঝাতো। যাই হোক, এমন করতে করতে আমি একটু একটু করে বড় হই। একটা সময় আমি আমাদের ওই এলাকার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। আল্লাহর অশেষ রহমতে আমি এসএসসিতেও মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করি। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি আমাদের ওই এলাকারই একটা কলেজে ভর্তি হই। আমি যখন কলেজে পড়ি তখন আমাদের পারিবারিক অবস্থাটা অনেকটাই ভেঙে পড়ে। মানে ভেঙে পড়ে বলতে ঠিক এরকম, আমার আব্বা অনেক দুর্বল হয়ে পড়ে। আব্বা ঠিক আগের মতো করে কাজকাম করতে পারে না, এবং দেখা যায় অনেক অংশে আমার আব্বা ঘরের মধ্যে বসে থাকে। আগে যেরকম বিছনার পর বিছনা, জমির পর জমি আমার আব্বা কাজ করতো, এখন আমার বাবা কাজের সংখ্যা একেবারে কমিয়ে দেয়। তখন চিন্তা করলাম যে কী করা যায়, পারিবারিক অবস্থা এতটাই ভেঙে পড়তেছে, আর তার উপরে আবার আমার পড়াশোনার খরচ, ছোট ভাই আর বোন তো আছেই। অলওয়েজ মন খারাপ লাগে। আমার আশেপাশে বন্ধুরা ওদের মতো করে অনেক ড্রেস কিনে, এটা কিনে ওইটা করে, ওরা সবাই অনেক মজা মাস্তি করে। আমি ঠিক সবার মতো করে মজা মাস্তি করতে পারি না, এবং একটা শার্ট আমি দিনের পর দিন ব্যবহার করি, একটা প্যান্ট দিনের পর দিন ব্যবহার করি। এরকম যখন দুঃখে কষ্টে আমার সময়গুলো কাটতে থাকে, একটা পর্যায়ে আমাকে আমার একটা ক্লাসমেট বুদ্ধি দেয়, যেহেতু তোর বাবার ইনকামটা আগের থেকে অনেক অংশে কমে গেছে, তুই একটা কাজ কর, তুই টিউশনি করতে শুরু কর, এবং টিউশনি করলে তুই মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবি। এরকম একটা বুদ্ধি আমার একটা বন্ধু আমাকে দেয়, এবং দেওয়ার পরে আমি তখন টিউশনি করতে শুরু করি। বিভিন্ন বাড়িতে যাই, ছোট হোক বড় হোক, যে বয়সী ছেলে মেয়ে পাই আমি তাদেরকে প্রাইভেট পড়াই, এবং প্রতিজনের কাছ থেকে আমি 300-400 টাকা করে নিই। সেই হিসেবে দেখা যায় যে আমি অনেক টাকা ইনকাম করি, এবং এত বেশি টাকা ইনকাম করি যে টাকা আমার পরিবারকে দেওয়ার পরেও আমার কাছে অনেক টাকাই থাকতো।
ওই সময় দেখা যাইতো যে আমাদের এলাকাতে প্রাইভেট পড়ানোর মতো ছেলে ছিল না, মানে বাচ্চাদেরকে যে টিউশনি করাবে এরকম ছেলে খুঁজে পাওয়াই যাইতো না। তো সেক্ষেত্রে আমার চাহিদাটা, আমার ডিমান্ডটা গ্রামের মতো অনেক ভালোই থাকে। আলহামদুলিল্লাহ এমন করেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। একটা বিষয় বলে রাখি বন্ধু, পকেটে যদি টাকা না থাকে চোখে না কোনো স্বপ্ন থাকে না। আর পকেটে টাকা আসলেই নয়নজোড়া স্বপ্ন দেখতে শুরু করে মানুষ এবং টাকা খরচ করার বিভিন্ন রাস্তা খুঁজতে থাকে। এবং আমার পকেটেও যেহেতু টিউশনির ওই কাঁচা টাকাগুলো আসতে শুরু করলো, আমিও তখন এই টাকা কোন পথে খরচ করব, কাকে দিব, কি করব, এই নিয়ে আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম যে টাকাকে কিভাবে খরচ করা যায়। এবং টাকা খরচ করার জন্য আমি বিভিন্ন রকমের ওয়ে খুঁজতে থাকি, যেমন বন্ধুদের সাথে মুভি দেখা, বিভিন্ন খারাপ জায়গা যাওয়া, এটা করা ওইটা করা থেকে আমি অনেক রকমের কাজ করতে থাকি। এরকম কাজ করতে করতে একটা পর্যায়ে আমাদের কলেজেরই একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নাহিদা। নাহিদা মেয়েটাকে আমার খুব ভালো লাগে। কোনোদিনও কিন্তু কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এই যে স্কুল থেকে আপনার এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি, কলেজে পড়াশোনা করতেছি, কোনোদিন কোনো মেয়ের দিকে একটুও চোখ তুলে তাকায় না। কিন্তু পকেটে টাকা আসার পরে কেন জানি পুরো পৃথিবীটাকে রঙিন মনে হচ্ছিল। আমার ওই নাহিদা মেয়েটাকে খুব ভালো লাগতে শুরু হয় এবং ও আমাদের চট্টগ্রামের স্থায়ী একটা মেয়ে ছিল। তো খুব ভালো লাগে। আমি আমার দু একটা বন্ধুকে দিয়ে তাকে প্রেমের প্রস্তাব পাঠানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার কোনো বন্ধু আমার হয়ে নাহিদার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যায় না। তার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে নাহিদা আমাদের কলেজের মোটামুটি হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মধ্যে একজন, আর আমি আমার কলেজের নিকৃষ্ট মানে কি বলে সবচেয়ে কালো একটা ছেলে। এতটাই কালো ছিলাম যে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, যে মেয়েরাও আমার সাথে কথা বলতে ভয় পাইতো, এত পরিমাণে কালো ছিলাম। তো যাই হোক, আল্লাহ তো আমাকে বানাইছে, আমি তো আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ যে মানুষ। তো এরকম করে আমার নাহিদা মেয়েটাকে তখন ভাল লাগে। তো কোনোভাবেই মেয়েটার সাথে আমি কোনো সম্পর্কে যেতে পারতেছি না। যাদের কাছেই বলি মানে ওরা সবাই আমাকে বলে যে না, তোর হয়ে এই মেয়ের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যাও আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। এবং আমিও একটা জিনিস চিন্তা করি, আমি যদি ওর কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যাই বা আমি যদি ওকে বলি যে আমাকে ভালোবাসি, ও কখনোই আমার কথা শুনবে না। আমার কথা তো শুনবেই না, বরং আমাকে খুব অপমান করবে, ছোট করে কথা বলবে, খাটো করে কথা বলবে। তো সেই চিন্তা ভাবনা করে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, কীভাবে ওর সাথে আমার প্রেমের সম্পর্কটাকে তৈরি করা যায়। এরকম করে আমাদের কলেজের আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটা ওর বান্ধবী, মানে ওর সাথে চলাফেরা করে, এখানে ওইখানে যায়। ওই মেয়েটার সাথে তখন কথা বলতে শুরু করি। ওকে বলি যে নাহিদার পারিবারিক অবস্থা সম্বন্ধে এবং নাহিদা কী করে এটা ওইটা সম্বন্ধে আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করি। এই কথা জিজ্ঞেস করার পরে আমি ওই মেয়েটার কাছ থেকে এমন একটা নিউজ পাই, মানে এমন একটা কথা শুনি যেটা শোনার পরে মনে হয় আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। আমি অনেকটা কষ্ট পাই। আমি শুনতে পাই আমার পছন্দের ওই নাহিদা মেয়েটা নাকি আমাদের এলাকারই এক বড় ভাই আছে, মানে বড় ভাই বলতে তিনি আমাদের সমবয়সী, আবার বড় ভাই বলা চলে, আমাদের বয়সে বড়, কিন্তু তিনি পড়াশোনা করে না। তার দোকান আছে, মানে মোবাইলের দোকান, এবং উনি মোবাইলের দোকান পরিচালনা করে। তো ওই সময় মোবাইলে অত বেশি অ্যাভেলেবেল ছিল না মানুষের কাছে, তারপরে মোটামুটি ধনীদের হাতে মোবাইল ফোন ছিল। তো মোবাইলে ফোনে টাকা রিচার্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ উনি করে। ওনার নাম ছিল পরশ ভাই। এবং আমি এটার মাধ্যমে জানতে পারি নাহিদা নাকি ওই পরশ ভাইয়ের সাথে প্রেম করে, মানে পরশ ভাইকে ভালোবাসে। তো এটা দেখার পরে, মানে এটা জানতে পারার পরে আমার তখন খুব খারাপ লাগে, মানে এত পরিমাণে খারাপ লাগে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। যে মানুষটাকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, যে মানুষটাকে নিয়ে আমি নয়নজোড়া স্বপ্ন দেখি যে একদিন তাকে নিয়ে আমি একটা ছোট্ট সুখের নীড় বাঁধবো, যে নীড়ে আমি তাকে নিয়ে অনেক ভালো থাকবো। কিন্তু সেই জায়গা থেকে যখন জানতে পারলাম যে আমার ভালোবাসার মানুষটা অন্য কারো ভালোবাসায় মগ্ন আছে, তখন ভাই নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। মনের অজান্তে চোখে তখন জল এসে গেল। তখন আমি একরকম পড়াশোনা প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, ঠিকমতো কলেজে যাই না, পড়াশোনা করি না, এবং বাচ্চাও আগের মতো টিউশনও করাই না, প্রাইভেট পড়াই না। এরকম করে আমি খুবভাবে দুষ্টমি করতে থাকি, ফাজলামি করতে থাকি এবং অনেক পরিমাণের বকাটে হয়ে যাই। তো এরই ম্যাচে আমার একটা ভাবি ছিল, মানে ভাবির জামাই সৌদি আরবে থাকতো, নাম হচ্ছে হেনা ভাবি। তো হেনা ভাবির একটা মেয়ে আছে, মেয়েটা ক্লাস 5 পড়তো। তো আমি মেয়েটারে পড়াইতাম। তো হঠাৎ করে যখন ওই মেয়েটা পড়াইতাম যাই না, তো 3-4 দিন পরে হেনা ভাবি একদিন আমাদের বাসায় আসে, মানে আমাদের ঘরে আসে। আইসা আমার সাথে কথা বলে যে কিরে তুই আমার মেয়েরে পড়াইতে যাস না কেন, এটা বললাম। তো আমি বললাম ভাবি আমার মন ভালো নেই, আমার কোনো কিছু ভাল লাগে না, তো এই জন্য আর কি আমি পড়াইতে যাই না। পরে আমার বলে তুই আসিস, তোর সাথে আমার কথা আছে। তো এটা বলে পরে আমি ওই দিন রাতে তখন ওই হেনা ভাবির বাচ্চাটারে পড়াইতে যাই, মেয়েটারে পড়াইতে যাই। তো মেয়েটাকে পড়াইতেছে, পড়াশোনা শেষ করে মানে মেয়েটাকে পরে আমি তখন চলে আসবো। হেনা ভাবি তখন কী করলো, চা বিস্কিট সহ অনেকগুলো নাস্তা নিয়ে আমার সামনে আসলো। এসে আমাকে বলতেছে যে মাইন এগুলো খা। আমি বললাম আমি খাবো না। পরে বলে তোকে খাইতে বলছি, তুই খা। আমি তখন বললাম কেন খাবো, আপনি আমাকে কেন খাওয়াচ্ছেন, মানে এগুলো খাওয়ানোর কারণটা কি?
পরে আমাকে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে এবং এই কথাগুলোর উত্তর আমার লাগবে। আমি তখন বললাম যে না, মানে আমার মতে আপনার সাথে আমার কোনো কথা নেই, এরকম কোনো কথা আপনার সাথে আমার নাই যেটা আপনি আমাকে চা বিস্কিট খাইয়ে বলবেন। পরে আমাকে বলে, আরে বোকা তুই রাগ করিস না, কথাটা অতটা খারাপ না, তোর সাথে আমার একটু কথা আছে, তুই একটু বয়। আমাকে তুই করেই বলতে, যেটা আমার বয়স একটু বড়ই হবে। পরে আমি বসলাম। পরে আমাকে বলে যে তোর আম্মা আমার কাছে খুব কান্নাকাটি করলো এবং তোর আব্বাও খুব কান্নাকাটি করলো যে তোকে নাকি খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তারা অনেক কষ্ট করছে এবং তুই একটা সময় পরিবারকে মুখ উজ্জ্বল করেছিস, এখানে ওখানে বাচ্চাদেরকে পড়িয়ে 2-1 টাকা ইনকাম করতেছিস। তুই এই মানুষটা হঠাৎ করে কেন এরকম করতেছিস, কেন পড়াশোনা অফ করে দিচ্ছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, তোর আম্মুর সাথে কথা বলিস না, এলাকার কারোর সাথে খুব একটা কথা বলিস না, মানে প্রচুর পাগলামি করতেছিস এবং কাউকে কোনো রকম মূল্যায়ন করিস না, এগুলোর মানে কি? আমি তখন বললাম যে না, এগুলোর কোনো মানি নেই, আসলে আমার কোনো কিছু ভালো লাগে না, আমার সব কিছুই কেমন জানি একটু বিস্বাদ মনে হয়। উনি তখন আমাকে বললো, এই বয়সটাই এরকম, এই বয়সে কখন যে হাসি আসে আর কখন কান্না আসে এটা মানুষ নিজেও বলতে পারে না। আচ্ছা ভাই, যাই হোক, আমি তোকে খুব বেশি বিরক্ত করব না, শুধু কথাটা জিজ্ঞেস করব, আমি আশা করি যে তুই আমার কথাটার একটা সঠিক উত্তর দিবি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি কোনো কিছু লুকাবো না, তবে আমার মন খারাপ হওয়ার পিছনে না একটা কারণ লুকিয়ে আছে এবং এই কারণটা আপনার কাছে কীরকম মনে হবে আমি জানি না, তবে এই কারণটা আমাকে খুব পরিমাণের কষ্ট দিচ্ছে, যার কারণে আমি না পারি ঘুমাইতে, না পারি পড়াশোনা করতে, না পারি খাওয়া দাওয়া করতে। ভাবি তখন আমাকে বলেছে, ভাই তুই আমার কাছে বল, কী ব্যাপার নিয়ে তোর মনটা এত খারাপ? পরে আমি বললাম যে ভাবি, ছোটোবেলা থেকে আল্লাহ আমাকে কালো বানাইছে, আমি দেখতে কুৎসিত ছিলাম, আমাকে ছোটোবেলায় কোনো সব বাচ্চাদেরকে সবাই কোলে নিয়েও আমাকে আমার মার বাবা ছাড়া কেউ কোলে নিত না এবং যেখানেই যাই মানুষ আমাকে একটু ভিন্ন চোখে দেখে, সবাই আমাকে ঘৃণা করে, সবাই বলে আমি নাকি এত কালো যে কারো সামনে গিয়ে, কোনো মজলিসে গিয়ে, কোনো মানুষের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। ভাবি জানেন, আমার কলিজাটা ফেটে যায় যে কালো তো আমি নিজে হই নাই, আল্লাহ আমাকে নিজে কালো বানিয়েছে, আমি তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তাহলে আমাকে নিয়ে কেন মানুষের বাজে মন্তব্য করবে? উনি যখন আমাকে বলে তুই মন খারাপ না করে আমার কাছে সঠিক কথাটা বল যে তোর মন খারাপ হওয়ার কারণটা কি। পরে আমি বললাম, কালো মানুষ কিন্তু পছন্দ করে ফেললাম আমার কলেজের সুন্দর এক মেয়ে নাহিদাকে আমার খুব ভালো লাগলো এবং তার সাথে সংসার করার একটু স্বপ্ন দেখলাম, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম ওই নাহিদা মেয়েটা নাকি আমাদের এক বড় ভাই, আমাদের কলেজের সামনে না দোকান আছে, মোবাইলের দোকান, পরশ ভাইয়ের সাথে প্রেম করে। তো যেহেতু পরশ ভাইও দেখতে অনেক সুন্দর, লম্বা টম্বা, তো ওই পরশ ভাইয়ের সাথে যেহেতু প্রেম করে, তাহলে তার এই মেয়ে আমার সাথে প্রেম করবে না। ভাবি তখন আমাকে বলতেছে, শোন তুই মন খারাপ করিস না, নারীর মন কখন পাল্টাবে তার কোনো সময় লাগবে না, তুই হাল ছাড়িস না। আমি তখন বললাম, ভাবি কী বলেন, হাল ধরেও বা কী করবো, ও তো আর আমার নাই। ভাবি তখন আমাকে বলে, বোকা ছেলে, তোর আমি একটা কথা বলি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন, তুই মেয়েটাকে আস্তে আস্তে কথা বল, তার সাথে এক ধরনের একটা বন্ধুত্ব তৈরি কর এবং দেখ ওই ছেলেটা যেহেতু দেখতে অনেক সুন্দর এবং ওই ছেলেটার কোনো না কোনো একটা খারাপ দিক আছে, ওই ছেলের কোনো না কোনো একটা খারাপ দিক তুই খুঁজে বের কর এবং খারাপ দিকটা খুঁজে বের করে তুই মেয়েটার কাছে গিয়ে বল, তাহলে দেখবি কি যে তুই মেয়েটার কাছে ভালো হয়ে গেছিস। আর মেয়েটার কাছে যখন তুই ভালো হয়ে যাবে, খুব সহজেই দেখবি যে মেয়েটা তোকে বিশ্বাস করবে এবং যার কাছে তুই এতটাই ভালো, সে তোকে একটা সময় ভালোবাসতেও পারে। ভাবির কথাবার্তাগুলো শুনে আমি তখন খুব অবাক হয়ে জিজ্ঞেস করতেছি, ভাবি তুমি যেটা ভাবতেছো ব্যাপারটা আসলে সেরকম না, ও আমাকে ভালো কখনোই বাসবে না, কারণ ও আমার কলেজের হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মাঝে একজন। ভাবি আমাকে বুঝালো, তুই মন খারাপ করিস না, তুই রিলেশন করার চেষ্টা কর এবং মেয়েটার পিছু ছাড়িস না। ভাবির ওই কথাগুলো শোনার পর না আমি এক ধরনের আত্মবিশ্বাস আমার নিজের মাঝে খুঁজে পাইলাম। আমার কাছে মনে হলো যে আমি যদি চেষ্টা করি এবং আমি যদি রিয়েল লাইন থেকে চেষ্টা করি, তাহলে কোনো না কোনোভাবে আমি নাহিদাকে আমার ভালোবাসার জালে ফেলতে পারবো। এই চিন্তা ভাবনাটা করার পরেই দেন আমি এবার নাহিদার সাথে আস্তে আস্তে করে কথা বলতে শুরু করি, কোনো প্রেম ভালোবাসা নয়। এবং যেহেতু আমরা একই কলেজে পড়ি এবং একই ক্লাসে পড়ি, তো সেই জায়গা থেকে ওর সাথে আমার মোটামুটি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। দেখলেই কথা বলি, নাহিদা কেমন আছো, কোথায় যাচ্ছ, কী করতেছো, ভালো আছো কিনা, খাওয়া দাওয়া করছো কিনা, এটা ওইটা মিলে কথা বলি। তো যেহেতু আমি দেখতে একটু কালো ছিলাম, তো সেই জন্য দেখা যায় ও আমার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলতো, মানে ও মনে করতো যে আমাকে কষ্ট না দিয়ে, পেন না দিয়ে, তো আমি যেহেতু কালো, আমার সাথে কথা না বললে আমি হয়তো মনে কষ্ট পাবো, এইটাই চিন্তা ভাবনা করে ও তখন আমার সাথে কথা বলতে শুরু করে। খুব ভালো করেই কথা বলে, অনেক সুন্দর করেই কথা বলে। তো কথা বলতে বলতে এরকম করে তার সাথে মোটামুটি আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। কিন্তু ওই সম্পর্কটা হওয়ার পরেও ও কিন্তু আমাকে পরশ ভাইয়ের কথা বলে নাই, কখনোই বলে নাই যে পরশ ভাইকে ও ভালোবাসে বা এরকম কোনো কিছু এটা। তো পরে একদিন হলো কি, বিকেলবেলা, মানে আমাদের কলেজে ছুটি হয়ে যাওয়ার একটু আগে, তো পরশ ভাই তখন দেখলাম আমাদের কলেজের সামনে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিও পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কার সাথে জানি ফোনে কথা বলতেছে, মোবাইল কানে।
এটা দেখার পরে তখন আমি আর নাহিদা হচ্ছে আমাদের কলেজের দোতলায়, মানে সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে, মানে গেটের মধ্যে দাঁড়ায় আছি। তো ওখান থেকে ওনাকে দেখা যায়। তো নাহিদা বারবার ওর দিকে তাকাইতেছে এবং মোবাইল ফোনটা হাতে নিয়ে ওনারে বারবার ট্রাই করতেছে এবং ওনার নাম্বারটা তখন ওয়েটিং আসতেছে। তো অনেকক্ষণ ধরে কল করার পরে আমি তখন বললাম যে নাহিদা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি যদি রাগ না করো। তো আমাকে বলে না রাগ করবো না, তুমি তো আমার খুব ভালো বন্ধু এই কলেজে, তুমি আমাকে যে কোনো প্রশ্নই করতে পারো। আমি তখন বললাম যে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে যাচ্ছি যে তুমি ফোনে কাকে জানি ট্রাই করে যাচ্ছ, কাকে ট্রাই করতেছো। ও আমাকে বলে আমি যাকে ট্রাই করতেছি তার নামটা বলা যাবে না, তবে মানুষটাকে আমার ইদানিং একটু সন্দেহ লাগে, কেমন যেন ওর ফোনটা বেশি ওয়েটিংয়ে থাকে। আমি তখন বললাম তুমি কি পরশ ভাইরে কল করতেছো? আমার বলে হ্যাঁ। কেন, তুমি কি করে জানো? আমি বললাম যে না, পরশ ভাই ওখানে দাঁড়িয়ে কথা বলতেছে। তো আসলে পরশ ভাই অনেকক্ষণ ধরে কথা বলে। একটু আগে আমি ওইদিকে গেছিলাম, গিয়ে দেখলাম যে পরশ ভাই কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে। তো আমাকে বলে মানি? আমি বললাম হ্যাঁ। কেন, তুমি কি জানো না যে পরশ ভাইয়ের একটা মেয়ের সাথে সম্পর্ক আছে এবং এই মেয়েটা আমার সাথেও পরিচিত? মানে আমি যে কথাটা বলি ভাই, মানে কোন মর্মে বলি, কিভাবে বলি, কেন হঠাৎ করে এই ধরনের কথা আমি বলে ফেলি আমি নিজেও জানি না, মানে হঠাৎ করে বলে ফেলি মানে এই কথাটা নাহিদাকে বলার পরে নাহিদ যখন আমাকে বলে তুমি কি প্রমাণ করে দিতে পারবা যে অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে? আমি বললাম আমি 100 বার প্রমাণ দিতে পারবো এবং আমার কাছে প্রমাণও আছে, তুমি চাইলে আমি তোমাকে প্রমাণ দিতে পারবো। ও আমাকে বলে সত্যি? তাহলে আমাকে প্রমাণ দাও যে ও কোন মেয়ের সাথে প্রেম করে। আমি বললাম অবশ্যই প্রমাণ দিব, তুমি এতটা এক্সাইটেড হয়েও না, এতটা চিল্লাচিল্লির দরকার নেই, প্রমাণ আমি তোমাকে ঠিকই দিব। তো আমাকে বলে, আমি বললাম যে জাস্ট ওনার কাছ থেকে একটু দূরে থাকো, উনি মানুষটা খুব একটা ভালো না, উনি যে কোনো মেয়ের সাথে 2-3 দিন কথা বলে তাকে নিয়ে হোটেলে যাবে, তাকে ইউজ করবে, তাকে ছেড়ে দেবে। তো ও এই কথাগুলো শোনার পরে না একটু কান্না ভাব হয়ে যায়, মনে খুব কষ্ট পায় এবং বৃষ্টিতে ভিজতে ও তখন বাড়িতে চলে যায়। তো আমি এই কথাটা বলে ফেলার পরে আমি তখন বাসায় আসি, আমার কাছে তখন মোবাইল ফোন থাকে। সন্ধ্যার পর আমাকে কল দেয় নাহিদা, কল দিয়ে বলতেছে যে মাহিউদ্দিন, তুমি যে কথাটা বলছিলা তোমার কিন্তু এটা প্রমাণ দেওয়া লাগবে, যদি প্রমাণ না দাও তাহলে কিন্তু আমি এই কথাটা পরশের কাছে বলে দিব যে তুমি পরশের নামে এরকম একটা কথা বলছো। এবার আমি তো রাতে আর ঘুমাইতে পারি না, কী ব্যাপার, এরকম কেন হয়ে গেল? আমি তো ভালোর জন্যই বলছিলাম, কিন্তু এখন দেখতেছি এটা হিতে বিপরীত। এখন যদি ও পরশ ভাইয়ের কাছে বলে দেয় তাহলে তো পরশ ভাই তার পোলাপাইন নিয়ে এসে আমাকে পিটাবে, আমাকে মারবে। এবার আমি কী করবো? আমি এবার খুব টেনশনে পড়ে গেছি। টেনশনে পড়ে গিয়ে আমি তখন ওরে বলতেছি যে দেখো, তুমি এটা পরশ ভাইকে বলার দরকার নেই, আমাকে বলে আমি বলে দিব। অ্যান্ড পরের দিন যখন কলেজে যাই এবং কলেজে যাওয়ার পরে একইভাবে আমাকে ধরে যে পরশ ভাই কোন মেয়ের সাথে প্রেম করে, এটা যদি তুমি আমাকে বলতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, তোমার ক্ষতি হবে, অ্যান্ড এটা তুমি আমাকে বলাই লাগবে। তো এই কথা বলার পরে ও যখন আমাকে এরকম করে প্রেশার দেয়, আমি বললাম যে আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিনের মধ্যে তোমাকে সমস্ত ডিটেলস বের করে তোমার হাতে দিব, কিন্তু এই 2 দিন আগে তুমি পরশ ভাইকে কোনো কথা বলবা না। ও আমাকে বলে না, আমি পরশকে কোনো কথাই জিজ্ঞেস করবো না এবং কোনো কথাই বলবো না, কিন্তু হ্যাঁ, সময় মাত্র 2 দিন, 2 দিন পর যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে আমি কিন্তু পরশকে সব কিছু বলে দিব। আমি বললাম নাহিদা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি করে উত্তর দিবা? আমাকে বলে হ্যাঁ দিব তো। আমি বললাম আমি যদি সত্যি পরশ ভাইয়ের অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে, স্টিল নাও, এটা যদি তোমাকে প্রমাণ দিতে পারি তাহলে তুমি কি করবা? ও আমাকে বলে তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব। আমি বললাম সত্যি তো? ও আমাকে বলে সত্যি, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব যদি তুমি প্রমাণ দিতে পারো যে পরশের সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে। ওর সাথে কথাটা বলার পরে দেন বিকেলবেলা আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে সন্ধ্যার পরে আমার ওই হেনা ভাবির মেয়েরা পড়াইতে যাই। তো মেয়েকে পড়াইতেছি, বাট আমি অন্য মনস্ক হয়ে আছি, পড়ার প্রতি কোনো অ্যাটেনশন নেই, অন্য একটা ধ্যানে পড়ে গেছি যে ওরকম একটা ঘটনা। অন্য একটা ধ্যানে পড়ে যাওয়ার পরে ভাবি তখন আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার মাইন তোমার কি মন খারাপ, কিছু হয়েছে? আমি বললাম না ভাবি কিছু না, আমি একটা ভীষণই খুব টেনশন করতেছি। তো ভাবি কিন্তু আমাকে খুব ভালো বুঝে, আমার চোখে মুখের দিকে তাকালেই উনি অনেক কিছু বুঝতে পারে। ওই তখন আমাকে বলে তুমি কী নিয়ে টেনশন করতেছো, তোমার ওই গার্লফ্রেন্ড নাহিদাকে নিয়ে? আমি তখন বললাম যে হ্যাঁ, আমি ওকে নিয়ে টেনশন করতেছি, কিন্তু ভাবি আমি তো একটা বিপদে পড়ে গেছি। ভাবি আমাকে বলে কী ধরনের বিপদ, আমার কাছে বলো, দেখে আমি ওই বিপদ থেকে তোমাকে বাঁচাইতে পারি কিনা। আমি বললাম যে ভাবি এই ঘটনা, বিস্তারিত যা ঘটে চলে 2-1 দিনে আমি ভাবির কাছে সব কিছু বললাম। বলার পরে ভাবি আমাকে বলে এটা তো এতটা হার্ড কোনো ব্যাপার না, তুমি এটা খুব সহজে সলভ করতে পারবা। ও খোঁজ খবর নেও, দেখবে ও কোনো না কোনো মেয়ের সাথে প্রেম করে, এত সুন্দর ছেলে শুধু একটা মেয়ের সাথে রিলেশন আছে, এটা তো মানা যায় না। আমি তখন বললাম যে ভাবি আমার কাছে মনে হয় না, পরশ ভাইকে আমি যতদূর জানি তিনি মোটামুটি খুব ভালো মানুষ, খারাপ না, তো তিনি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করবে এটা আমার কাছে ভাবি বিশ্বাস হয় না। ভাবি আমাকে বলে তুমি একটা কাজ করো, ওই মেয়ের কাছ থেকে 1 সপ্তাহ সময় নাও। আমি বললাম কার কাছ থেকে? বলে নাহিদার কাছ থেকে। নাহিদাকে বলবা যে 1 সপ্তাহ পরে
এই ছেলেটাকে তুমি অন্য একটা মেয়ের সাথে ফোনে কথা বলা শুধু নয় এবং আরও অনেক কিছুর মাঝে পাবা, এরকম একটা কথা মেয়েটাকে বলে দাও। তুমি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় নাও। আমি বললাম তারপর? বলে আর তুমি ওই ছেলের নাম্বারটা আমাকে দিয়ে দাও। ছেলের নাম্বারটা আমাকে দাও। কীভাবে ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় এটা আমি হ্যাঁ না ঠিক জানা আছে। নাম্বারটা আমাকে দাও, আমি এই ছেলেকে পটিয়ে এই ছেলের সাথে কথা বলবো, আর এই কলগুলো তুমি রেকর্ড করবা, করে তোমার গার্লফ্রেন্ডকে শোনাবা, মানে এরপরে দেখবা সব রাস্তা ক্লিয়ার। আমি বললাম তাহলে সত্যি পারবেন তো? উনি বলে পারবো। আমি ওই জায়গায় ভাবিকে, হেনা ভাবিকে আমি নাহিদা নাম্বারটা দিয়ে দিই, হেনা ভাবিকে আমি পরশ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই। পরশ ভাইয়ের নাম্বারটা দেওয়ার পরে আমি বাসা আসি। পরের দিন প্রায় 11টার দিকে আমি তখন মানে বাইরে যাব, ওই দিন কলেজে যাব না, অন্য একটা কাজে যাব। ভাবি তখন থেকে আমাদের বাসায়, হেনা ভাবিকে আমাদের বাসায় দেখার পরে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, হেনা ভাবি এত সকালে আমাদের বাড়ি কেন? যেহেতু গতকালকে আমি হেনা ভাবিকে পরশ ভাইয়ের নাম্বার দিয়ে আসছিলাম, ভাবলাম যে কোনো একটা ঝামেলা হয়ে গেল কি না, মানে ভাবি কোনো ঝামেলা পাকাই ফেলছে। পরে আমাকে বলতেছে যে মাইন এদিকে আসো, ডাকার পরে আমাদের বাড়ির পিছনে নিয়ে গিয়ে বলে যে তুমি আমাকে কী খাওয়াবা বলো। আমি বললাম আপনি কী খাইবেন এবং কেন খাওয়াইতে চাচ্ছেন? পরে আমাকে বলে যে আমি যা খাবো আমাকে তা খাওয়াইবা তো? আমি বললাম হ্যাঁ, আপনি যেটা খেতে চান আমি আপনাকে সেটাই খাওয়াবো, কিন্তু খাওয়াবো কেন সেই কারণটা তো বলবেন। উনি আমাকে বলে আমি তোমার জীবনের সবচেয়ে বড় একটা উপকার করে ফেলছি। আমি তখন বললাম কী উপকার? উনি বলে আমি গতকালকে রাতে এই পরশ নামী ছেলের সাথে কথা বলে তারা পুরো পটাই ফেলছে, এখন সে আমার বয়ফ্রেন্ড। আমি বিশ্বাস করি না। পরে ভাবি গিয়ে ওই ছেলের সাথে যার কথাবার্তাগুলো হয়েছে, মেসেজগুলো হয়েছে, ওই মেসেজগুলো আমাকে দেখালো যে দেখো আমি ছেলের সাথে কত ক্লোজ, কত কথা বলতেছি এবং আমাদের দুজনের মাঝে মোটামুটি প্রেম ভালোবাসা চলে গেছে, মানে চলতেছে আমাদের মাঝে। কথাগুলো শোনার পরে আমি জাস্ট ভাবির দিকে অপলক দৃশ্যে তাকাইছি, আল্লাহ বলে কি। পরে আমাকে বলে তুমি আজকে গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে বেশি দিন লাগবে না, তুমি 3 দিনের টাইম নেবা এবং 3 দিনে সব হয়ে যাবে। পরের দিন ওই দিন আমি কলেজে গেলাম। যাওয়ার পরে আমি কিন্তু ওই দিন কলেজে যাওয়ার প্ল্যানিং করি নাই, কিন্তু ভাবির কথা শুনে আমি আমার প্ল্যান চেঞ্জ করে কলেজে দিয়ে গেলাম। কলেজে যাওয়ার পরে ভাবি তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আমাকে সত্যি করে বলো তো, কলেজে যাওয়ার পরে আমাকে নাহিদা জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, তুমি না আমাকে বললা যে তুমি আমাকে ডিটেলস দিবা এবং আমাদের মানে পড়াশোনা কোনো মেয়ের সাথে রিলেশন করে এটার প্রমাণ দিবা। কই দিন তো পার হয়ে যাচ্ছে, তোমার তো কোনো প্রমাণ পাইলাম না। আমি বলি তোমাকে আর 3টা দিন সময় দাও, এই 3 দিনের মাঝে তুমি রেজাল্ট পাবা। আমাকে বলে দেখো এই 3 দিন পরে কিন্তু আর হবে না, 3 দিন পরে কিন্তু আমি তোমার এই কুকীর্তির কথা পরশের কাছে তুলে ধরবো। আমি বললাম ঠিক আছে, 3টা দিন তো মাত্র, ওই 3 দিনে হয়ে যাবে। এবার ভাবির কাছে গেলাম। এর পরের দিনে ভাবি আমাকে বলে যে ওই ছেলের সাথে আমি কথা বলতেছি, কথাগুলো রেকর্ড করো। এবার রাতের বেলায় ভাবি ওর সাথে খুবই নোংরা ভাষায় কথা বলে এবং এই ভাবির কথাগুলো, পরশ ভাইয়ের কথাগুলো আমি তখন রেকর্ড করি, আমার ফোনে রেকর্ড করি এবং রেকর্ডটা কমপ্লিট করার পরেই এর পরের দিন আমি তখন ওকে আলাদা নিয়ে যাই, নাহিদাকে আলাদা নিয়ে গিয়ে একটা মসজিদ আছে, মানে মসজিদের পিছনে আমরা মেয়েরা আড্ডা মারে, ওইখানে ছেলের এক পাশে মেয়েরা এক পাশে। তো মসজিদের পাশে যাওয়ার পর আমি বললাম যে নাহিদা তুমি মসজিদটা ছুঁয়ে যদি ওয়াদা করো যে তুমি এই কথাটা কাউকেই বলবা না, মানে কাউকেই বলবা না, তাহলে আমি তোমাকে এখনই প্রমাণ করাই দিব যে পরশ ভাই একটা রিলেশনে আছে। পরে আমাকে বলে কীভাবে? আমি বললাম যে ঠিক আছে তাহলে শোনো, তুমি আগে মসজিদে হাত দিয়ে বলো, এই মসজিদ ঘরে হাত দিয়ে বলো যে তুমি এটা কাউকে বলবা না। আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে হাত দিয়ে বললাম যে আমি কাউকে বলবো না, তুমি প্রমাণ দাও। এবার আমি ভাবি যে সারা রাত জেগে মানে এই পরশ ভাইয়ের সাথে নোংরা কথা, খারাপ কথা, এই সব কথা মোটামুটি ওই কথাগুলো কিছু রেকর্ড করছি এবং আরও কিছু কথা রেকর্ড করে আমি তখন সমস্ত রেকর্ডগুলো নাহিদাকে শোনাইছে। নাহিদা শোনো, তোমার বয়ফ্রেন্ড পরশ কত খারাপের খারাপ, কত নিকৃষ্ট একটা মানে মেয়ের সাথে এরকম নোংরা কথা বলতেছে। ওতেই কথাগুলো শোনার পরে কান্না করে দিছে, মানে চিৎকার করে কাঁদতেছে, আমাকে একদম জড়ায় ধরে কাঁদতেছে। আমি বললাম শোনো তুমি কান্না করো না, তুমি মন খারাপ করো না, এই মানুষটা খুব খারাপ। আমি কলেজে যেদিন আসছি সেদিন ওনার সম্বন্ধে জানতে পারছি যে উনি বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন করে এবং বিভিন্ন মেয়ের সাথে ওনার খারাপ সম্পর্ক আছে। এগুলো জানার পরেও আমি তোমাকে কোনো কিছু বলি নাই, এখন তোমাকে প্রমাণ দিলাম, এখন তোমার ইচ্ছা তুমি তার সাথে রিলেশন করবা কি করবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার সাথে এরকম করে কথা বলতে বলতে পরশ ভাই তার নাম্বারে কল দিতেছে। তো যখন কল দিতে আসে ওই সময় কী করলো, ফোনটা ভেঙে ফেলছে, একটা আসার দিয়ে আমার সামনে ফোনটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে আমি তখন কী করলাম, ইনস্ট্যান্ট আমার কাছে যে ফোনটা ছিল আমার ফোনের সিম কার্ডটা খুলে আমি ফোনে তার সিম কার্ডটা বলে তাকে ফোনটা দিলাম। ও নিতে চায় না, এরপর আমি তাকে জোর করে দিলাম যে তুমি মোবাইল ফোনটা নিয়ে যাও, যেহেতু তোমার ফোনটা তুমি ভেঙে ফেলছো। এইভাবে ওর সাথে পরশ ভাইয়ের কথা হচ্ছে না। বিকেলবেলা যখন কলেজ শেষ করে বাড়ি যাব, পরশ ভাই তখন আমার সামনে আসছে, আমাকে এসে বলতেছে যে মাইনুদ্দিন তোদের কলেজে পড়ে নাহিদা, ফোনটা কী হয়েছে একটু বলতে পারোস? আমার ফোন রিসিভ করে আমার সাথে কথাও বলে না। আমি বললাম ভাই এই মেয়ে 12 মাতারি, কলেজের অনেক ছেলের সাথে সম্পর্ক,
এর সাথে 2 দিন কথা বলে ওর সাথে 2 দিন, মানে আমি পরশ ভাইকে বললাম নাদিয়ার সম্পর্কে এবং নাদিয়াকে বললাম পরশ ভাই সম্বন্ধে। দুজনের কাছে বলে মোটামুটি আমি একটা স্পেস তৈরি করে ফেলছি দুজনের মাঝে। এবার নাদিয়া আমার সাথে খুব ভালো কথা বলে এবং আমি যে ফোনটা কিনেছি ওই ফোনটা দিয়ে আমি আর নতুন একটা ফোন কিনি, ওই ফোনেও ফোন করে আমার সাথে কথা বলে। ঠিক যখনই হচ্ছে ওর পরশ ভাইয়ের কথা মনে হইতো ঠিক তখনই আমাকে ফোন দিত, আমার সাথে কথা বলতো, আমাকে কল দিয়ে কান্নাকাটি করতো এবং বলতো যে পরশ তাকে ঠকাইছে, মিথ্যে ভালোবাসার অভিনয় করছে, এইগুলো এটা ওইটা আমার কাছে খালিও বলতে থাকতো। আমি এই কথাগুলো শুনতাম, শুনে টুনে এরকম করে প্রায় সপ্তাহখানিক কাটে এবং পরশ ভাই কিন্তু তখনও কুত্তার মতোর পিছনে ঘুরতেছে, মানে ওকে পাওয়ার জন্য হাজারটা চেষ্টা করতেছে। তো সপ্তাহখানিক পরে আমাদের কলেজের ক্যাম্পাসে একদিন বসে থাকা অবস্থায় আমি তখন বললাম নাদিয়া নাহিদা তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি আমাকে কথাগুলো শোনো। ও আমাকে বলে ঠিক আছে বলো। আমি বললাম তোমার মনে আছে আজ থেকে 1 সপ্তাহ আগে তুমি আমাকে কথা দিয়েছিলা যে পরশ ভাই যে খারাপ, এই প্রমাণটা যদি আমি তোমার কাছে দিতে পারি তাহলে তুমি হচ্ছে আমার একটা, আমি যা চাই আমাকে তাই দিবা, মনে আছে? ও আমাকে বলে হ্যাঁ মনে থাকবে না কেন, আমার তো মনেই আছে, আমি তো বলেছিলাম যে তুমি যা চাও তাই দিব, তো ঠিক আছে বলো কী চাও। আমি তখন ডিরেক্টলি বললাম যে নাহিদা আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তখন আমার দিকে তাকিয়ে আছে যে কী বলে এটা। আমি বললাম হ্যাঁ আমি যেটা বলেছি মন থেকে বলেছি এবং তুমি আমাকে কথা দিয়েছ যে আমি যদি তোমাকে প্রমাণ করাই দিতে পারি যে ভাই অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে আছে তাহলে তুমি আমাকে বিয়ে, মানে তুমি আমি যা আছে আমাকে তাই দিবা। তাহলে দেখো আমি এখন তোমার কাছে চাচ্ছি যে আমি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাচ্ছি, তো আমি আশা করবো এটাতে তোমার কোনো দ্বিমত থাকবে না বা এটাতে তুমি কোনো অভিযোগ করবে না। ও তখন আমাকে বলতেছে এটা কীভাবে সম্ভব। আমি বললাম অসম্ভবের কিছু নাই, আমি দেখতে কালো এটাই তো, তা আমি কালো হতে পারি কিন্তু আমার চরিত্রে কোনো সমস্যা নাই, অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ও তখন আমাকে বলে যে হ্যাঁ আমি তোমাকে একদিন কথা দিয়েছিলাম যে যা চাই, মানে তুমি আমার কাছে যা চাও আমি তোকে তাই দিব, তো সেই জায়গা থেকে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে বিয়ে করতে চাও, তো আমি সেটাতে রাজি আছি। তাই আমি বললাম যে ঠিক আছে রাজি থাকলে আমি তোমাকে 2-1 দিনের মাঝে বিয়ে করব। ও আমাকে বলে কিন্তু মানে বিষয়টা জানাজানি করা যাবে না, কারণ পরশ তো খুব খারাপ, ও যদি জানতে পারে তাহলে খুব ঝামেলা করবে, এটা হচ্ছে এক কথা। আরেক কথা হচ্ছে আমার পরিবার কিন্তু তোমাকে মেনে নিবে না, কারণ তুমি দেখতে অনেক কালো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো না, তো সেজন্য আমার পরিবার কিন্তু রাজি হবে না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তোমার পরিবার রাজি হবে না, আমি তোমার পরিবারকে আমার প্রয়োজন নেই এবং তোমার পরিবার নিয়ে কোনো কিছু বলতে চাই না, তুমি যদি রাজি থাকো আমি সম্পূর্ণ তোমার ইচ্ছে তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে ঠিক আছে তুমি যদি আমার ইচ্ছা আমাকে বিয়ে করো তাহলে পরিবারকে তো জানানোর কোনো প্রয়োজন নেই, বিয়ে করে ফেলো। এর পরের দিন আমি বললাম যে ঠিক আছে তুমি ব্যাগে করে শাড়ি টাড়ি নিয়ে আইসো, আমি সমস্ত কিছু চোখে করে তোমাকে বিয়ে করে ফেলবো। এরপরে আমি আমাদের কলেজের পাশেই কাজী অফিস আছে, ওই কাজী অফিসে আমি তখন হচ্ছে নাহিদাকে বিয়ে করে ফেলি এবং বিয়ে করার পরে আমরা তখন হাজব্যান্ড ওয়াইফের মতো বিভিন্ন জায়গায় যাই, ঘুরি এবং যেহেতু আমরা স্বামী স্ত্রী আমাদের মাঝে অনেক রকমের কথাবার্তা হয়, একটু রোমান্স ভালোবাসা এগুলো হয়। এই জিনিসগুলো 1 কান 2 কান হতে একটা সময় পরশ ভাইয়ের কানে চলে যাওয়ার পর একদিন পরশ ভাই আমাকে আমাদের কলেজের সামনে দাঁড়া করে আমাকে বলে যে মাইনুদ্দিন, মানে তোমার সাথে নাহিদের সম্পর্ক কি, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে ভাই আমি নাহিদাকে ভালোবাসি। উনি আমাকে বলে তুমি জানো নাহিদের সাথে আজকে আমার প্রায় 5 বছরের মতো রিলেশন এবং আমরা দুজনকে খুব ভালোবাসি, খুব ছোটোবেলা থেকে আমি ওকে পছন্দ করি, ও বিশেষ করে আমাদের এলাকার মেয়ে, তো তুমি হঠাৎ করে তার সাথে রিলেশন করো মানে আমি তো এটা বুঝলাম না। আমি বললাম ভাইয়া ও আপনারা পছন্দ করে না, ও তো আপনাকে বলেই দিয়েছে, আপনার সাথে কথা বলে না, এখন আমাকে পছন্দ করে আমি তার সাথে রিলেশনে আসি। এবং আপনি আরেকটা যে বিষয় শুনলে খুব অবাক হয়ে যাবেন, বাট আপনাকে বলা উচিত তাই বলে দিলাম যে শুধু রিলেশনে নাই আমি ওকে বিয়েও করছি। এই কথাটা বলা মাত্রই উনি তখন এমনভাবে আমার দিকে তাকাইলেও পারতেছে না যে আমাকে এখানে গলা টিপে উনি খুন করে ফেলে। আমি তখন বললাম যে ভাই আমি যেটা বলেছি এটা একদম সত্য, আমি ওকে শুধু পছন্দই করি না, পছন্দ আমার যে রিলেশন হয়েছে আমি ওকে বিয়ে করছি। এবং এইটা বলার পরে তিনি তখন এত পরিমাণের খেপে যায়, মানে বলার মতো না। ওই রাতটা কাটে, আমি নাহিদার সাথে কথা বলি, কিন্তু আমি নাহিদাকে বলি না যে নাহিদা আমি পরশ ভাইকে ওই কথা বলে দিছি, ওকে বলে কেউ বলে রাগারাগি করবো, তো আমাকে পরশকে জানাইতে মানা করছে। পরের দিন কলেজে আসার পরেই পরশ ভাই আমাকে ডাকে ওনার দোকানে, ডাইকে আমার একটা কোরআন শরীফ আনে কোত্থেকে জানে, আইনা আমাকে বলে যদি কোরআনে হাত দিয়ে বল যে তুই নাহিদারে বিয়ে করছোস। আমার অজু ছিল না, আমি বললাম যে আমি অজু করবো, উনি বলো অজু কর। আমি অজু করার পরে বলো কোরআন ছো, মানে কোরআনে হাত দিয়ে। আমি তখন কোরআনে হাত দিয়ে বললাম যে ভাই আমি আল্লাহর এই পবিত্র কোরআনে হাত দিয়ে বলতেছি আমি নাহিদাকে বিয়ে করছি, আসলে কিন্তু আমি নাহিদাকে বিয়ে করছি, কাবিন করে বিয়ে করছি। এখন এইটা বলার পরে উনি সেই জায়গার ভিতরে আমাকে মারতে শুরু করে, মানে উনি মারে এবং আশেপাশে ওনার 2-1টা বন্ধু বান্ধব থাকে, তারাও তখন চলে আসে একইভাবে ওই পয়েন্টে, এবং ওই পয়েন্টে এসে সবাই মিলে আমাকে মারে, একদম কুকুরের মতো আমাকে পিটায়, এমনভাবে মারে যে মায়ের বর্ণনা আমি দিয়ে বিশ্বাস করতে পারবো না।
ওদের মায়ের ব্যথা সহ্য করতে না পেরে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। আমি তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে আমি মোটামুটি একটু সুস্থ হই এবং সুস্থ হয়ে যাওয়ার পরে আমি আবারও কলেজে আসি। তখনই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে আমাকে মানে পরশ ভাই কেন মারছে, এটা নাহিদার মায়ের কানে যায়, নাহিদার বাবার কানে যায়। পরে আমি আমার আব্বাকে নাহিদার আব্বা আম্মার কাছে পাঠাই। আমার আব্বা আম্মা নাহিদার আব্বা আমার সাথে কথা বলে, তারা তখন মোটামুটি রাজি হয়। কিন্তু রাজি হলে কী হবে, এদিক দিয়ে আমার এবং নাহিদার দুজনেরই কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। কারণ কলেজে গেলে পরশ ভাইয়ের এত পরিমাণের পোলাপাইন, ওই পোলাপাইন এক এক সময় এক একভাবে এক এক কাহিনী করে। নাহিদাকে যদি পায় ওর সাথেও ঝামেলা করে, ওর সাথে যদি একটু কম ঝামেলা করে আমার সাথেই বেশি ঝামেলা করে। আমাকে যেখানে পাই সেখানে আমার গায়ে হাত তুলে আমাকে মারতে আসে, মানে খুবভাবে আমাকে টর্চার করে, যে টর্চারের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এরকম করে ওনার জন্য না কলেজে যেতে পারি, না বাইরে যেতে পারি, না এটা করতে পারি, না ওইটা করতে পারি। বিভিন্ন জায়গা থেকে এভাবে সমস্যাগুলো হচ্ছে। তো সেই সমস্যাগুলো হতে হতে একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার পড়াশোনা সম্পূর্ণ অফ, আমি আর কলেজে যেতে পারি না। এবং আমার বাপ মা বলতেছে কলেজে গেলেই পরশ ভাই আমাকে মেরে ফেলবে, এবং আমাকে মারার জন্য মানে পরশ ভাই হচ্ছে কিলার ঠিক করে ফেলছে, ঢাকা থেকে কিলার নিয়ে আসছে আমাকে মেরে ফেলার জন্য। তখন আমি পরিপূর্ণভাবে ঘরবন্দি হয়ে গেলাম, ঘরের বাইরে যাই না, ঘরের মধ্যেই থাকি। তো আমার আব্বা তখন চিন্তা করতেছে কী করা যায়, পারিবারিক অবস্থাটা তো তখন খুব খারাপ। ওই সময় তো কয়েকটা টিউশনই করতাম, কিন্তু পরশ ভাইয়ের সাথে ঝামেলা রাখার পরে তো আমি টিউশনই করি না। ছোটো বোনটাকে সবেমাত্র বিয়ে দিলাম, মাত্র কিছুদিন হলো, এবং ছোটো একটা ভাই আছে, ও তখন স্কুলে পড়াশোনা করতো। এমত অবস্থার ভিতরে এদিক দিয়ে বিষয়টা আস্তে আস্তে জানাজানি হয়ে নাহিদার বাবা মায়ের কানে গেছে। নাহিদা আমাকে কল দিয়ে বারবার বলতেছে তুমি তোমার আব্বাকে পাঠাও এবং পাঠাই ব্যাপারটা সলভ করো। আমি আব্বা আম্মা দুজনকেই পাঠানোর পরে আমার আব্বা আম্মা দুজনেই নাহিদার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে, খুবভাবে কথাবার্তা বলে তাদেরকে রাজি করায়। এবং রাজি করানোর পরের দিন যখন নাহিদার আব্বা আম্মা আমাদের বাড়িতে আসে, তারা আমাকে দেখার পরে সম্পূর্ণভাবে তারা বিয়ে থেকে সরে যায়। তারা বলে আমার মতো ছেলে গেছে, তারা জীবনও তাদের ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে দেবে না। তো আমি বললাম যে আমরা দুজনের রিলেশনে আছি, আমরা দুজনকে ভালোবাসি। তো নাহিদার একজন মামা ছিল, উনি বলে যে যার চোখে যাকে ভালো লাগে সেই তার চোখে বিশ্ব সুন্দরী হয়। আপনার চোখে এই ছেলেটাকে ভালো লাগছে, তাহলে এই ছেলেটাই দুনিয়ার তার কাছে যার জন্য সব কিছু। যেহেতু ওরা রিলেশন করেছে এবং রিলেশন করে বিয়েও করে ফেলেছে, তারা হিসাব করলে এখন স্বামী স্ত্রী। তো কোনো স্বামী স্ত্রীকে আমরা এইভাবে আঘাত করতে পারি না। যেহেতু বিয়ে করছে তাদেরকে সংসার করতে দেন, তারা সংসার করুক এবং তারা সংসার করে ভালো থাকুক। এই কথা নাহিদার মামা বলতেছে নাহিদার বাবাকে। নাহিদার আব্বা খুব মানে ঝামেলা করতেছে যে না এটা আমি করবো না, এটা আমি মানবো না, আমার মেয়েকে আমি এরকম একটা কালো ছেলে হাতে তুলে দেবো না। কিন্তু নাহিদা যেহেতু রাজি, তাহলে আর কী করা যায়। যাই হোক, ওর আব্বা আম্মা যদি একটু দ্বিমত পোষণ করে, কিন্তু আমার সাথে নাহিদার বিয়ে হয়ে যায়। এবং নাহিদার বিয়ে হয়ে যাওয়ার পরে তখন এইভাবে পারিবারিকভাবে খুব অভাবে পড়ে যায়। একে তো পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারপরে পারিবারিক খরচ নাই, কারণ সমস্ত খরচ তো আমার উপরে। আমি টিউশনি করতাম, টাকা কামাইতাম। তো এখন তো আগের মতো টিউশনি করতে পারি না, ঘরে বাইরে যাই না, সন্ধ্যার পরে ঘরে বাইরে যাই না, একা কোনো জায়গায় যাই না, নিরল কোনো জায়গায় যাই না। কারণ ওইগুলোতে গেলেই তো পরশ ভাই খাপটি মেরে আসে আমাকে ধরার জন্য, মানে ভাগের মতো ধরে আমাকে ছিঁড়ে ফেলবে। উনি বিভিন্ন মানুষকে বলতেছে যে আমি মানে আমাকে যেখানে পাই সেখানে উনি মেরে ফেলবে, আমাকে খুন করবে, এটা ওইটা অনেক কথা বলে। তো একমাত্র পরশ ভাইয়ের ভয়ে তখন আমার পরিবার সিদ্ধান্ত নিল যে তারা আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। তো আমি বললাম যে আমি বিদেশ যাব না। তো এরপর আমার আব্বা আম্মা ধরলো যে না বিদেশে যা, এবং বিদেশে গেলে সবচেয়ে ভালো হবে, এই সব কিছু থেকে বেরোইতে পারবি এবং দু একটা ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারবি। তো আমার আব্বা আম্মা তখন আমাকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলে আমার আব্বার এক চাচাতো ভাই আছে, ওনার ছেলে বিদেশে থাকে, মানে আমার চাচাতো ভাই। ওই চাচাতো ভাইয়ের সাথে আমার আব্বা তখন কথা বলে, ও তখন হচ্ছে কাতারেও থাকতো। তখন ওই কথাবার্তা বলার পরে উনি তখন বলে যে কাতারে উনি ভিসা দিতে পারবে না, কিন্তু সৌদি আরবে আমার এক বন্ধু আছে, ওই বন্ধু নাকি ভিসা দেয়। মানে এটা আমার খালাতো ভাই, মানে আমার ওই চাচাতো ভাই বলে আমার আব্বাকে। বলার পর আমার আব্বা বলে তুই তো সৌদির বন্ধুর সাথে কথা বলে ওর জন্য একটা ভিসার ব্যবস্থা কর, কত টাকা লাগবে আমি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু ওকে দেশের বাইরে চলে যেতে হবে। তো যাই হোক, সে জায়গা থেকে আমার ভাই তখন ওই তার বন্ধুর সাথে কথা বলে সৌদিতে, ওই বন্ধুর মাধ্যমে আমার সাথে যখন বন্ধুর কথা হয়, বন্ধু তখন আমাকে 6 লাখ টাকা দিতে বলে। মানে 6 লাখ টাকা দিতে হবে ফ্রি ভিসা, মানে ফ্রি ভিসাতে যাবো 6 লাখ টাকা দিব। তো আমি বললাম যে না এত টাকা দিয়ে যেতে পারবো না, আমার পরিবারের কাছে এত টাকা নেই, কিন্তু যেতে হলে এত টাকাই লাগবে। আব্বুকে তখন জানালাম যে আব্বু 6 লাখ টাকা বলতেছে, এখন 6 লাখ টাকা আমরা কোথায় পাবো, এটা কি সম্ভব? আমার আব্বা বলে সম্ভব হোক আর অসম্ভব হোক এটা বড় কথা না, কিন্তু আমাদেরকে টাকা জোগাইতে হবে, যেভাবে হোক টাকা জমিয়ে তোকে সৌদি আরবে পাঠাইতে হবে। আমার আব্বার কী করে, তারপরে তার যে ধানি জমি ছিল সেখান থেকে সে অনেকগুলো ধানি জমি বিক্রি করে ফেলে। ধানি জমিগুলো বিক্রি করে আমার আব্বা তখন কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে আব্বা তখন আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার প্ল্যানিং শুরু করে। আমার ওই ভাইয়ের সাথে কথাবার্তা বলে
ভাই তার বন্ধুর সাথে কথাবার্তা বলে অল্প কিছুদিনের মধ্যে আমার ভিসা লেগে যায়। এবং তখন কিন্তু নাহিদার বাবা মোটামুটি রাজি, নাহিদার আম্মাও রাজি, কিন্তু তারা আমাদের বাড়িতে খুব একটা আসে না। এবং আমিও তাদের বাড়িতে গেলে তারা আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। মানে কালো ছেলে, কালো জামাই, কারো সামনে আমাকে খুব একটা নিয়ে যায় না, আমাকে একটু মোটামুটি দূরেই রাখে। তো সেই জায়গা থেকে যদি বিদেশে চলে যায় তাহলে তো ভালোই হবে। একে তো আব্বা আম্মার স্বপ্ন পুরোপুরিভাবে ভেঙে দিলাম। আমি একজন খুব ভালো স্টুডেন্ট ছিলাম, খুবই মেধাবী থাকার পর আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই নাই, আমিও দিই নাই। একেবারে নাহিদাও হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় নাই। তো ভিসা প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তখন সৌদি আরবে চলে যাবো। সৌদি আরবে চলে যাই এবং আমি নাহিদাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে আমি বলে বোঝাতে পারবো না। ও আমার কাছে যখন যত টাকা চাইতো, মানে আমি শুধু ওরে টাকা দেওয়ার জন্য পাগল থাকতাম। যে কখন বলবে টাকা লাগবে, ও কখন বলবো টাকা লাগবে, যখনই বলবে আমি তখনই টাকা নিয়ে ওর সামনে হাজির। মানে ওকে আমি কোনোভাবেই কোনো রকমের কষ্ট দিতে চাই না আমার দিক থেকে, যেন আমাকে অনেক বুঝে এবং আমাকে ভালোবাসে, যাতে অন্য কোনো ছেলের কাছে না যায়, এরকম করে টাকা দিতাম। প্রায় 2 বছরের মতো সংসার করি। 2 বছরে যা ইনকাম করি মনে হয় অর্ধেক টাকা আমি নাহিদাকে দিয়ে দিই। এবং নাহিদা শপিং করতে পছন্দ করে, এটা ওইটা অনেক বছর। 2 বছর সংসার করার পরে ভাই নাহিদা আমাকে ফোন দিয়ে বলতেছে, ওই সময় কিন্তু আমাদের কোনো বেবি হয় নাই, মানে বেবি কেন হয় এটা জানি না। এই 2 বছর পরে নাহিদা আমাকে বলতেছে, আচ্ছা তুমি যে আমাকে বিয়ে করছিলা এবং তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি কি পরশ ভাই ব্যাপারে কোনো কিছু লুকাইছো, এরকম করে আমাকে বলে। তাই আমি বললাম যে না। তাই সে আমাকে বলতেছে যে না, তুমি পরশ ভাই সম্বন্ধে মিথ্যা বলছো। মানে এটা আসলে ও কীভাবে জানে, আমি এটা আজও জানে। নাহিদা এই বিষয়টা কি আমার হেনাভাবেই বলে দে নাকি পরশ বলে, কে বলে আমি জানি না, কিন্তু বিষয়টা ও জেনে যায় যে আমি যা যা করছি এতক্ষণ, মানে পরশ ভাইকে নিয়ে যা যা করছি, ওর সাথে যত মিথ্যা কথা বলছে এগুলো সবও জানে। জানার পরে সে তখন খুব রাগ করে, মানে প্রচণ্ড রকমের রাগ করে আমার সাথে কথা বলে না। এবং কথা বলতে গেলে আমাকে বলে বেঈমান, ছোট লোক, একজন মানুষ সম্বন্ধে মিথ্যা কথা এভাবে বলতে পারে, একটা মানুষ কীভাবে ঠকাইতে পারে, মানে এত পরিমাণের কথা আমাকে বলে যে কথাগুলো আমি আসলে নিতে পারি না। মানে আমার কাছে মনে হয় সে তো আমার বউ, আমার ঘরের বউ যখন অন্য ছেলের প্রশংসা আমার সামনে করবে এবং আমার শত্রুর প্রশংসা যখন আমার সামনে করবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। পরশ ভাই আমাকে মারছে, আমার ক্ষতি করছে, আমার পরিবারের ক্ষতি করছে, আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে যাওয়া পর্যন্ত, আমার ছোটো বোনের মানে আমার ছোটো বোন জামাইকে পর্যন্ত মারছে। তো উনি আমাদের এত ক্ষতি করছে, এরপরও যখন আমার বউ কথায় কথায় বারবার ওনার কথা বলে, মানে পরশ ভাইয়ের কথা বলে, তখন আমি বিষয়গুলো নিতে পারি না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে দেখবেন খুব গালাগালি ওকে ফোনে, মানে একদম নিকৃষ্ট ভাষায় গালাগালি করি যে তুই এটা করছস, তুই ওইটা করছস, ওরে এইটা ওইটা অনেক কথা বলে যখন গালি দিই, এই গালিগুলো তখন খুব ভালোভাবে নেয় না। গালিগুলো না নিয়ে ও তখন কী করে, গালিগুলো রেকর্ড করে রাখে। আমাকে যা যা গালি দিই, পরের দিন ওর আব্বাকেও গালিগুলো শোনায়, ওর আব্বার বাড়িতে যায়, বাপের বাড়িতে যায়, গিয়ে ওর বাবাকে গালিগুলো শোনায় যে দেখো ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। ওর বাবা কথা নেই বার্তা নেই বলে ছেলেকে তালাক কর। মানে ওনাদের মেয়ে সুন্দর আছে, যে কোনো ছেলে তাকে বিয়ে করবে, যে কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে। তো উনি আমাকে বলে ছেলেরা তালাক কর, মানে ওকে বলতেছে, নাহিদাকে বলতেছে, এবং বলে মুহূর্তের মাঝে নাহিদের সাথে আমার তালাক করাই ফেলে। নাহিদা আমাকে ডিভোর্স করে দেয় এবং ডিভোর্স লেটার আমার পরিবারে চলে আসে। জাস্ট এক সপ্তাহের মধ্যে এই কথাগুলো ঘটে যায়। 1 সপ্তাহের মধ্যে পরিপূর্ণভাবে আমাকে ডিভোর্স করে দেয়। না তো ঝগড়া কিন্তু খুব বেশি না, জাস্ট একটু মুখ খারাপ হয়েছে, একটু মুখে খারাপ কথা বলছি এবং এটা বউ হিসাবেই বলছি, যেহেতু সে আমার বউ, ওই হিসাবেই বলছি যে ঘরের বউ আমি এত টাকা, মানে এত কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করে তাকে দিই, তো সে আমার সামনে কেন অন্য ছেলের প্রশংসা করবে, অন্য ছেলে তাকে ভালো লাগে, অন্য ছেলে দেখতে সুন্দর, অন্য ছেলের কথা সে বলবে কেন। বিষয়টা তখন এইভাবে আমি নিতে পারিনি, না নিতে পারার কারণে দেন তার সাথে আমার ঝগড়া হয়। এবং ঝগড়ার একটা পর্যায়ে ও তখন করে কি, মানে এই জায়গা থেকেই মূলত সূত্রপাতটা ঘটে। তো দেন আমাকে ডিভোর্স করে দেয়। আমি তখন বিদেশে, ডিভোর্স করার পরে আমার পরিবার তখন বলে যে মেয়েটা তোকে ডিভোর্স করছে, মেয়েটা আসলেই ভালো না, তুই বিয়ে কর। এবং আমি তখন মন খারাপ করে ওখানে পড়ে আছি। আমাকে ডিভোর্স করার ঠিক 3 মাস পরে এই নাহিদা পরশ ভাইকে বিয়ে করে। এবং পরশ ভাইকে বিয়ে করে তখন আমার এত খারাপ লাগে যে ও যদি অন্য কোনো একটা লোককে বিয়ে করতো আমার অতটা কষ্ট লাগতো না, সত্যিকার অর্থে। কিন্তু যখন পরশ ভাইকে বিয়ে করে তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড রকমের খারাপ হয়, মানে এত পরিমাণের খারাপ হয় যে খারাপের কোনো বর্ণনা নেই। পরে আমি মানে নিজে খারাপ হয়ে সৌদির বিভিন্ন জায়গা আছে, অনেক খারাপ জায়গা আছে যেখানে বাঙালি মেয়েরা থাকে, এরকম খারাপ জায়গাগুলোতে আমি যাতায়াত করতে শুরু করি। তো যেতে যেতে হঠাৎ করে একটা মেয়ের, ওই খারাপ জায়গায় মেয়ে, নাম হচ্ছে নোভা, এই নোভা মেয়েটার আমার তখন ভালো লেগে যায়। অবৈধ লাইনে মেয়েটা আছে, মেয়েটার সাথে ফিজিক্যাল করি, এটা ওইটা করি, বিভিন্ন জায়গায় যাই। তো সেই জায়গা থেকে মেয়েটাকে তখন আমার ভালো লেগে যায় এবং ভালো লাগে যে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো ওর কাছে সবসময় যাইতাম, দেখা যায় মাস শেষে যত টাকা ইনকাম করতাম সবটাকে ওরে দিয়ে দিতাম, যদি বিভিন্ন শারীরিক সম্পর্ক এটা ওইটা অনেক কিছুই করতাম। তো সেই জায়গা থেকে খুবই ক্লোজ হয়ে যায় দুজনে, অনেক ক্লোজ।
অনেক ক্লোজ হয়ে যাওয়ার পরে ও তখন আমাকে অনেক কথা বলে যে তুমি মন খারাপ করো না, বাংলাদেশি মেয়ে নাহিদা মেয়েটা ভালো ছিল না, ও তোমাকে ঠকাইছে, মিথ্যা ভালোবাসার অভিনয় করছে, মেয়েটা আসলে তোমাকে কখনোই ভালোবাসে নাই, এটা ওইটা বলে আসলে একটা মানসিক যে সাপোর্টটা না, ওই সাপোর্টটা কিন্তু আমাকে দিত, মানে নোভা দিত, খুবভাবে আমাকে বুঝাইতো যে দেখো ও ভালো না, এটা ওইটা বলে আমার সাথেও তখন খুব ক্লোজ হয়ে যায়। আমি তখন আর আমার বউ যেহেতু নাই, পুরোটা সময় আমি তখন নোভার সাথে কথা বলি এবং ওকে আমি একটা সময় অফার করি যে একটা কাজ করো, যেহেতু তুমি দেখতে অনেক সুন্দর, নোভা কিন্তু অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী, যে তুমি এই খারাপ কাজটা ছেড়ে দাও, আমরা দুজনে মিলে কিছু একটা করি, তোমার কোনো দরকার নেই এইভাবে বিভিন্ন ছেলেদের সাথে এই ধরনের কাজগুলো করা, তুমি কাজগুলো ছাড়াও। তো আমাকে বলে আসলে তুমি অনেক বছর ধরে করে আসছি, এটা বললে তো আর ছাড়া যাবে না। আমি বললাম যে না, অনেক বছর ধরে করছো ভালো কথা, বাট এখন তুমি এই কাজটা ছেড়ে দাও, তুমি আর এই কাজটা করো না, আমি চাই না যে আমার বউ এই ধরনের কোনো কাজ করুক, তুমি এটা ছাড়ো। ওরে বললে পরে তখন মোটামুটি বুঝার পর তখন এই লাইনটা ছেড়ে দেয়, মানে ও বারে চাকরি করতো আর কি সোজা কথায়, তো তোমার লাইনটা ছেড়ে দেয়। এই লাইনটা ছেড়ে দেওয়ার পরে তখনও আর আমি মিলে একটা বাসা ভাড়া করি, মানে বাসা ভাড়া তখন আমি তো তখন ফ্রি বিষয়ে কাজ করি, যখন যেখানে কাজ পাই, যখন যে ধরনের কাজ পাই সেই ধরনের কাজে করি, মানে ধরা বাঁধা কোনো কাজ নাই যে এটা করবো বা ওইটা করবো, এরকম ধরা বাঁধা কোনো কাজ নাই। ওরে নিয়ে ঘর ভাড়া করি, এখানে ওইখানে যেখানে কাজ পাই ওইখানেই কাজ করি, এরকম করে তখন সময়গুলো মোটামুটি ভালো করেই কাটতেছে, সর্বদিক থেকে সব কিছু ঠিক আছে। এইভাবে কাটতে কাটতে তখন আমরা মানে দুজনে মিলে চিন্তা করলাম যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো এই দেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো। তো যার জন্য আমাকে বললাম যে একটা ব্যবসা বাণিজ্য দাঁড়া করে। ও আমাকে বলে একটা কাজ করো, আমার পরিবারে তো আসলে অত টাকা নাই, তো আমি যতটুকু পারি আমার পরিবার থেকে নিব এবং তুমিও তোমার পরিবার থেকে কিছু টাকা নাও এবং মিলে আমরা দুজনে মিলে একটা ব্যবসা দাঁড়া করাই। তো তখন হচ্ছে সবজি মার্কেট ছিল আর কি, মানে সবজি মার্কেটে। তো তখন আমি কী করলাম, সবজি মার্কেটে একটা দোকান নিলাম, সৈদিতে সবজি মার্কেটে একটা দোকান নিলাম। দোকান নেওয়ার পরে এই দোকানটা আমি করতেছি, আমি তখন বাগান থেকে সবজি কিনে আনি, মানে আমাদের অনেক বাঙালি ভাই আছে যারা মাঝরাতে কাজ করে, মানে মাঝরাতে যাদের বাগান আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন অনেক সবজি, এটা অনেক সবজি আমি তখন তাদের কাছ থেকে কিনে আনি, এগুলো পাইকারিতে কিনে আনার পরে আমার বউ ঘরে নিয়ে যায়, ঘরে নিলে পরে আমার বউ তখন এগুলোকে প্যাকেটিং করে, মানে এটার সাথে ওইটার সাথে ওইটা তখন প্যাকেটিং করে আমি তখন বিক্রি করি আর কি, সবজি মার্কেটে বিক্রি করি। তো এটা করতে কিন্তু টাকার প্রয়োজন হয়। আমার বউ বাংলাদেশি টাকা মাত্র 2 লাখ টাকা আমাকে দেয় এবং বাকি যে টাকাটা, ওই টাকাটা বেশিরভাগ টাকাটা আমি জমি বিক্রি করি এবং আমার ছোটো বোন একটা সমিতি থেকে আমাকে 5 লাখ টাকা উঠিয়ে দেয়, 5 লাখ টাকা উঠিয়ে দেয়। তো পরিবারের টাকা, সম্পূর্ণ পরিবারের টাকা, ছোটো বোন 5 লাখ টাকা সুদের উপর উঠিয়ে দেয়, আর আমার আব্বা কিছু জমি বিক্রি করে আমাকে টাকা দেয়, ওগুলো দেয় তখন ব্যবসা করি, ও আমাকে মোটামুটি একটু দেয়। তো ব্যবসাটা তখন আস্তে আস্তে অনেকটা উপর উঠে গেছে, অনেক ভালো অবস্থানে চলে গেছে। চলে যাওয়ার পরেই এরই মাঝে ও কিন্তু আবার বাংলাদেশে গেছে, মানে নোভা বাংলাদেশে গেছে, ওর বাবা অসুস্থ, ওদের বাড়ি ছিল নোয়াখালীতে ওর বাবাকে দেখার জন্য গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা এত উপর উঠে গেছে, মানে সবজি মার্কেটে বলা বাহুল্য, আমরা একটা সবজির দোকানও দিয়ে দিই, অনেক বড় একটা সবজির দোকান দিই, বিভিন্ন আড়তের সবজি তখন আমরা পাঠাইতাম। পরে ও তখন বাংলাদেশ থেকে আসছে, 2 মাস ছিল, ওর বাবা অসুস্থ, ওর বাবা ট্রিটমেন্ট করে, ওর বাবার সেবা যত্ন করে 2 মাস পরে আসছে। এখন 2 মাস পর ওর বাবা যখন বাংলাদেশ থেকে, মানে ও যখন বাংলাদেশ থেকে আসছে, আসার পরে আমার সৌদি যে কফিল ছিল, ওই কফিলটা মধ্যবয়স্ক ছিল আর কি, ও কিন্তু জানতো না যে আমরা দুজনে একসাথে থাকি, ও মনে করো আমরা পার্টনারে ব্যবসা করি, এরকম এটা মনে করতো। যেহেতু ভাই বারে চাকরি করছে, বারে চাকরি করা মেয়েরা কিন্তু দেখতে অনেক অ্যাট্রাকটিভ হয়, মানে দেখতে অনেক সুন্দরী হয়, লম্বা টম্বা হয়, মানে এবং ডিজাইন করে, স্টাইল করা থাকে। ও যদিও তখন সবজি মার্কেটে কাজ করতো, কিন্তু ওর পোশাক আশাক সব কিছুই বারের মেয়েদের মতো অতটা মানে খারাপভাবেই চলাফেরা করতো আর কি, খুব একটা উশৃঙ্খল। তো সৌদির তখন নজরে পড়ে যাওয়ার পরে সৌদি তখন আমাকে সৌদি তখন ডিরেক্টলি ওকে অফার করে যে এই ধরনের কাজ করতে হবে, এটা অফার করে। তো ওই সময় কিন্তু আমাদের অনেক টাকা, মানে কম করে হলেও প্রায় 70 থেকে 80 লাখ টাকা, 80 লাখ টাকার মতো তখন আমাদের ওইখানে কিন্তু আমাদের আটকা আছে, ওই ব্যবসার মধ্যে আটকা আছে, মানে অনেক টাকা আমরা ইনকাম করে ফেলছি, অল্প কয়েকটা মানে বৎসর আর কি, অনেক টাকা ইনকাম করছি। পরে দেখা যায় যে এরকম করে ও তখন মানে সৌদির মালিকে তখন খুবভাবে ধরছে ওরে, যে ওর সাথে খারাপ সম্পর্কও করবে, ওর সাথে এটা করবে ওইটা করবে, যদি না করে তাহলে আমাদের কাছ থেকে দোকান নিয়ে যাবে। মানে আমাকেও কোনো কিছু বলে না সৌদির মালিকে, ওর সাথে এরকম করতেছে। তো যেহেতু আমাকে ভালোবেসে একটা মানুষকে বিয়ে করলাম, তাকে তো হারালাম, এখন নোভাকে হারালে তো আমি বাঁচবো না, ও তো আমার জীবন। তখন নোভা হঠাৎ করে আমাকে একটা অফার করলো কি, আমাকে বলো আমি তো কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, দেশে গেছিলাম, তো দেশে যাওয়ার পর আমাদের এখন একটা প্রায় 2 কোটি টাকার মতো, 1.5 থেকে 2 কোটি টাকা হলে একটা পেট্রোল পাম্প করা যাবে, মানে তেলের পাম্প আর কি, তেলের পাম্প করা যাবে। তো আমি এখন একটা তেলের পাম্প করতে চাই, আমাকে এটা বলে। তো আমি বললাম যে ভালো কথা, তেলের পাম্প করবা। ওই সময় হঠাৎ করে আমার একটা মামা আছে, মানে দূরসম্পর্কের মামা, ওই মামা আবার হচ্ছে মানে আপনার কৃষি ব্যাংকে চাকরি করতো,
মামা কৃষি কর্মকর্তা, কৃষি ব্যাংকে চাকরি করতো। তো ঢাকাতে মামা চাকরি করে। তো এখন হঠাৎ করে আমি ওরে বললাম যে আমার একটা মামা আছে কৃষি ব্যাংকে চাকরি করে, আর মামার কাছেও কিন্তু মোটামুটি অনেক, মামার থেকে চাইলে কিছু টাকা নেওয়া যাবে ব্যাংকিংয়ে। ও আমাকে বলে যেহেতু আমাদের এই টাকাটা আছে, আমরা এই টাকাটা নিয়ে পেট্রোল পাম্পটা শুরু করি, মানে আমরা এখন এই দোকানটা বিক্রি করে দিই, কারণ বিক্রি না করলে সৌদি যে কোনো সময় আমার যদি না পায় ওই দোকানটা অন্য কাউরে দিয়ে দেবে, তো আমাদের যত ইনকাম আছে সব ইনকামই শেষ হয়ে যাবে। এটা না করে আমরা তখন দোকানটা বিক্রি করে দিয়ে নোয়াখালী থেকে আমরা তখন পেট্রোল পাম্পটা শুরু করি। আমাদের কাছে যে টাকাগুলো আছে ওই টাকাটা দিয়ে আমরা তখন মাটি বরাট করব, চারদিকের কাজ শুরু করব, এবং যখন আমরা কাজটা কমপ্লিট করব অ্যান্ড কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তখন ব্যাংক থেকে লোন উঠাবো। আমাকে এটা বললো। বলার পরে ওর কথা মতো আমি তখন কী করলাম, সৌদির দোকানটা বিক্রি করে দিই। দোকান যে শুধুমাত্র আমার ছিল তা না, ওরও ছিল, দুজনে তখন দোকানটা বিক্রি করি। দোকানটা বিক্রি করে আমাদের কাছে মানে ছিল, মানে পাসপোর্ট ছিল, যার জন্য আমরা এক রাতের মধ্যে দোকান বিক্রি করে ওই রাতেই চলে আসে বাংলাদেশে, যাতে কফিল আমাদেরকে আটকাতে না পারে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, আমি কফিলের কাছে অনেক দিন ধরে বলছিলাম যে নোভার বাবা মারা গেছে, এটা মিথ্যে বলছে আর কি, যে নোভার বাবা মারা গেছে, আমি ওর বাবার কবরে মাটি দিতে পারি না, ওর বাবার কবরটা একটু দেখে আসবো, তুই আমাদেরকে ডকুমেন্ট কাগজপত্র দিস। তখন ছুটির জন্য ওকে অ্যাপ্লাই করে রাখছে, ও তখন একরকম ছুটি আমাদেরকে দিয়ে রাখছে, যে কোনো সময় আমরা 1 মাসের মধ্যে যেতে পারবো। তো দোকান বিক্রি করে যাবো এটা জানলে তো ঝামেলা হবে, এই জন্য চুরি করে দোকান বিক্রি করে আমি তখন চলে গেছি। ওর কাছ থেকে লেটার টেটার নিয়ে তখন চলে গেছি, মানে দেশে চলে আসছি। দেশে আসার পরে আমি কিন্তু আমার বাড়িতে আর যাই নাই, মানে আমার বাড়ি চট্টগ্রামে যাই নাই। চট্টগ্রামে না যাওয়ার কারণ হচ্ছে যে চট্টগ্রামে আমি যাইনি এই কারণে যে না, আমার বউটা চলে গেছে আর আমাকে একটা অপবাদ দিয়ে গেছে, বাবা মায়ের কাছে আমি ছোটো হয়েছি, এই জন্য আমি যাইনি। না গিয়ে নোয়াখালীতে গেছি নবাদের ওখানে যাওয়ার পর তখন জায়গাটা দেখলাম, রাস্তার পাশে জায়গাটা মোটামুটিভাবে অনেক বড়, দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। পরেও আমাকে বলছে যে এখানে আমরা পেট্রোল পাম্প করব। তো আমরা প্রায় বাংলাদেশি টাকা 80 লাখ টাকা ওই সময় আমাদের কাছে ছিল, যেটা আমরা সৌদি আরব থেকে নিয়ে আসছি। ওই টাকাটা নিয়ে আসার পরে ওই টাকাটা দিয়ে তখন পেট্রোল পাম্পটা শুরু করি। তো ওইটাই জায়গাটা, মানে পেট্রোল পাম্পের যে জায়গাটা, এটা ওর এক মামার নামে ছিল। আর এরই মাঝে কিন্তু আমরা দেশে গিয়ে বিয়ে করে ফেলি, মানে যদি দেশে যাই তার 2 দিন পরে ওদের বাড়িতেই বিয়ে করি। আমার কোনো সাক্ষী ছিল না, ওর বাবা মাই সাক্ষী, এবং তার আত্মীয় স্বজনরা মিলে আমাকে তখন ওর সাথে বিয়ে করাই দেয়। তো আমার কথা হচ্ছে আমি আমার পরিবারকে একটা সারপ্রাইজ দেবো। আমার পরিবারকে সারপ্রাইজ দেবো কারণ হচ্ছে নাহিদা চলে যাওয়ার পরে আমার বাবা মা দুজনে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, ওইটাতে কোনো কাজে আসলো না। নাহিদাকে বিয়ে করলাম, নাহিদাকে কেন আমি মিথ্যা কথা বলে বিয়ে করলাম, কেন আমি নাহিদের সাথে পরশ ভাই সম্পর্ক ভাঙার পর নাহিদাকে বিয়ে করলাম। তো এই জন্য তারা আমাকে খুব খারাপ কথা বলতো। পরিবারকে আমি দেখাই দিতে চাইছিলাম যে আমি অনেক বড় ব্যবসায়িক হয়েছি, আমার বউ অনেক সুন্দরী। নোভা কিন্তু দেখতে হিসাব করলে নাহিদার চেয়েও আরও সুন্দর। নাহিদা তো সুন্দরী ছিল, নাহিদার চেয়েও আরও মানে আকর্ষণীয় সুন্দরী ছিল ও। এই জন্য আমি পরিবারকে নাহিদাকে বিয়ে করলাম। বিয়ে করে সেখানে ব্যবসা বাণিজ্য দেখতে দেখতে এবার আমি দোকানটা মানে ওই জায়গাটাতে আমরা তখন বরাট করি, ওর রেফারেন্সে মোটামুটি সব কিছু বরাট করি। এবং ওইখানে ওই জায়গাটা ওর চাচা ছিল, ওর চাচা করছে যে ওর কাছে বিক্রি করবে, আমার কাছে না, মানে আমার কাছে বিক্রি করবে না। তো যেহেতু ওদের জায়গা, মানে ওর চাচার জায়গা, তো আমি তখন গেলাম 80 লাখ টাকার পুরোটা টাকাই ওর চাচাকে দিয়ে আমি তখন জমিটা নিয়ে নিলাম, ওর নামে নিলাম, নাহিদার নামে নিলাম। কারণ ওর চাচা আমার নামে দিবে না, ওনার ভাতিজির নামে দিবে, আমার নামে দিবে না। তো তখন আমি বললাম যে তোকে বিয়ে করছো আমার বউ, আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে একসাথে ব্যবসা করি, তো সমস্যা তো নেই। ওর নামে তখন জায়গাটা আমি কিনলাম, এবং সেখানে একটা স্টাম্পিং হয়েছে। কিন্তু ওর পরিবারের মানুষ, ওর বাবা মা থেকে শুরু করে ওর একটা ধুলাভাই সবাই মিলে স্টাম্পে সিগনেচার করছে যে এই জায়গার অর্ধেক কিন্তু আমি মালিক, মানে অর্ধেকেরও বেশি আমি মালিক। এটা ওর সিগনেচার করে দিছে, আমাকে স্টাম্প করে দিছে। স্টাম্প করে দলিলটা হচ্ছে ওর নামে হয়েছে, মানে নাহিদার নামে হয়েছে। যাই হোক ভাই, দলিলটা কমপ্লিট হলো, সব কিছু ঠিকঠাক হইলো। এবার আরও টাকা লাগবে, পাম্প তো আর ওই মানে অল্প টাকায় হবে না, আরও অনেক বেশি টাকা লাগবে। এখন আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো লাগবে। তাই এত টাকা কই পাবো? ও বিভিন্ন জায়গায় লোনের জন্য যাচ্ছে, কোথাও লোন চাষ হচ্ছে না। এবার আমি আমার পরিবারের সাথে আস্তে আস্তে কথা বলি, ওই মামাটার সাথে কথা বলি, কৃষি ব্যাংকে কাজ করা মামাকে আমি তখন আমাদের নোয়াখালীতে আনি, এনে মামার পুরোটা মানে পেট্রোল স্টেশন ঘুরে দেখাই, এটা ওইটা। মামা তখন বলে যে আমি তো আসলে কৃষি ব্যাংকে চাকরি করি, আর কৃষি ব্যাংক থেকে আমি এই পেট্রোল পাম্পের জন্য তো টাকা দিতে পারবো না, কারণ পেট্রোল পাম্পের এটা অন্য লাইন, কৃষি খাতে আমি লোন দিতে পারবো। আমি তোকে, যেহেতু তোর এই জায়গাটা আছে এটা দেখলে আমি তোকে 50 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিব। তাই আমি বললাম মামা 50 লাখ না, আপনার 2 লাখ টাকা মানে 20 লাখ টাকা বাড়াই দেন। তখন 70 লাখ টাকা মামারা তখন রাজি করাইলাম। কিন্তু এই যে 70 লাখ টাকা আমাকে লোন দেবে, ওই লোনটা দেবে কিন্তু আমাদের জায়গায় সম্পত্তির উপরে, মানে আমাদের যে ঘর বাড়ি আছে, ভিটা আছে, জায়গায় সম্পত্তি আছে। এবং আমার বাবা অনেক আগ থেকে কৃষিকাজ করে, কৃষিকাজের সাথে আমার আব্বা সম্পৃক্ত। আমার আব্বাকে অনেকেই চিনে, অনেকের সাথে আমার আব্বার ভালো সম্পর্ক কৃষি কর্মকর্তাদের সাথে। তো সে জায়গা থেকে আমার আব্বাকে লোনটা দিবে, আব্বার নামেই মূলত লোনটা উঠবে। তো এবং এটাতে আমি সহ থাকবো। তো পরে আমার আব্বাকে ধৈর্য কোনো রকমের 70 লাখ টাকা তখন ব্যাংক থেকে লোন উঠাই,
এবং ওই টাকাটা আমার মামা সম্পূর্ণ উঠিয়ে দেয়। মামা হচ্ছে কৃষি ব্যাংকের অনেক বড় কর্মকর্তা ছিল। তিনি বিভিন্ন মহলদেরকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখায়, যেটা আমি শুরু করতে আছি নোয়াখালীতে। ওইটা দেখে মামা তখন আমাকে লোন পাসটা করায় দেয়। লোনটা তখন হয়েছে 70 লাখ টাকা। 70 লাখ টাকা লোন নেই এবং ও আমাকে 10 লাখ টাকা কোথেকে জানি যোগায় দেয়, 80 লাখ টাকা। এবং সৌদি আরব থেকে 80 লাখ টাকা নিয়ে এসে মোটামুটিভাবে পেট্রোল পাম্পের কাজ আমরা শেষ করি। মানে এলাকার পেট্রোল পাম্প আর কি যেরকম হয় আর কি, ছোটো আকারে, অতটা বড় না। এরকম করে পাম্পটা তৈরি করে প্রথম দিকে ওরকমভাবে লাভ হচ্ছে না। মানে এটা এমন একটা জায়গায় দেখা যায় ব্যাংক লোন আসতেছে অনেক টাকা। ব্যাংক লোন পরিশোধ করার পরে খুব বেশি টাকা পয়সা থাকে না। মানে সর্বদিক থেকে তখন আমি একটু নিঃস্ব হয়ে যাই, ওরকম হয়ে যায়, অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন আমি ভাবলাম যে কী করা যায়, এখন কি করতে পারি। পরিশেষে আমাকে বলছে একটা কাজ কর। এর মাঝে আমার একটা বন্ধু আছে আপনাদের কুমিল্লার, ও হঠাৎ করে আমাকে বলতেছে যে সবজি মার্কেটে একটা দোকান বিক্রি হচ্ছে অনেক বড়, ওই দোকানটা তুই ছেড়ে নিতে পারোস। আর আমাকে যে কফিল আছে, ওই কিন্তু আমাদেরকে ব্লক করে নেয়, আমাকেও ব্লক করে নেয়, তারপর আমার বউ নোভারেও কিন্তু ব্লক করে নেয়। আমরা যে কোনো সময় যেতে পারবো। আর ওই সৌদি তখন নাকি সৌদি আরব থাকে না, অন্য কোনো দেশে চলে গেছে আমার ওই কফিল, ওই সৌদি আরবে নাই। পরে আমি তখন করলাম কি, আমার ওই বউর সাথে কথাবার্তা বলে আমি বললাম যে নাহিদা, নোবা, আমি সৌদি আরবে চলে যাই, ওই সবজি দোকানটাও করি, যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে। ও আমাকে বলে হ্যাঁ এটা ভালো, তো খুব ভালো একটা আইডিয়া নিয়েছো, তুমি চলে যাও। পরে আমি সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে গিয়ে ওই সবজি দোকানটা আমি তখন আবার নিই। সবজির ব্যবসা যেহেতু আমার জানা আছে, আমি তখন ভাই সবজি ব্যবসা করতেছি। সবজি ব্যবসা করে মোটামুটি 2-4 টাকা ইনকাম করতেছি, পকেটে 2-4 টাকা ঢুকতেছে, ভালো করেই চলতেছে, কোনো টেনশন কিন্তু নাই, কোনো প্যারা নাই, টেনশন নাই, চিল, টাকা পয়সা ইনকাম করতেছি। এদিক দিয়ে ও তখন আমাকে হঠাৎ করে বলতেছে, আমাকে আমার বউ নোভা বলতেছে ও মালয়েশিয়াতে যাবে। আমাকে বলে, তবে মালয়েশিয়াতে কেন? ও আমাকে কোনো একটা কাজ আছে, মালয়েশিয়াতে যাবো এবং ব্যবসার বিষয়ে, কোনো একটা ব্যবসার বিষয়। ও চাচ্ছিল যে বাংলাদেশ থেকে ব্যবসাগুলো ক্লোজ করে আমরা বিশ্বের অন্য কোনো দেশে ব্যবসা শুরু করব। কারণ বাংলাদেশে পেট্রোল পাম্পটা করে আমরা অনেক লস খাইছি, লাভ হইতেছে না। তো এটা অফ করে দিয়ে হয় সৌদিতে বা কোথাও না কোথাও ব্যবসা করবো। তো এই ব্যবসাও দেখার জন্য মালয়েশিয়াতে যাবে। তো মালয়েশিয়াতে গেছে। মালয়েশিয়াতে যাওয়ার পরে হঠাৎ করে ফোনটা বন্ধ করে দিছে। মালয়েশিয়াতে গিয়ে ফোনটা বন্ধ, ফোনে আমি লাইন পাই না। লাইনটা না পাওয়ার পরে কিরে ফোনটা বন্ধ কেন, ফোনে লাইন পাই না। তো ওর লাইনটা না পাওয়ার পরে দেন আমি তখন কী করলাম, প্রায় অনেক দিন লাইন পাওয়ার পর ওর মারে ফোন দিলাম, ওর বাবারে ফোন দিলাম। তারা বলছে তো মালয়েশিয়াতে গেছে, ওর ফোন বন্ধ, আমরা জানি না কেন ফোন বন্ধ, কী কারণে ফোন বন্ধ আমরা জানি না। এরকম করে কিছুদিন কাটলো। পরে ওদেরকে কল দিল, ওরও আর কল ধরে না, ওর আব্বা আম্মাও কল ধরে না। 15-20 দিন হয়ে গেছে, আমি ওর বাপ মায়ের সাথেও কথা বলতে পারতেছি না, ওর সাথেও কথা বলতে পারতেছি না। এবং পেট্রোল পাম্পের 2-1 ছেলে আছে, ওদের সাথে কথাবার্তা বলি। ওরা বলে যে পেট্রোল পাম্প নাকি ওর বড় ভাই আছে, নোভার বড় ভাই দেখাশোনা করে, তিনি রাজনীতি করে, একজন বড় রাজনীতি নেতা। ওই নেতা নাকি উনি ইয়া চালায়, এই উনি পেট্রোল পাম্পে আসে, তিনি টাকাটা উঠে তিনি সব করে, নোভার কোনো যোগাযোগ নেই, এটা ওরা বলতেছে। পরে আমি কী করলাম যে আমি তখন যদি হঠাৎ করে সৌদির ব্যবসা ছেড়ে বাংলাদেশে চলে যাই, এদিক দিয়ে আমার সৌদির ব্যবসাটাও চলে যাবে। পরে আমি সৌদির ব্যবসার গুল্লি মারি, যেহেতু বাংলাদেশে আমার সব টাকা আমার কারণে আমি তখন বাংলাদেশে চলে যাই। প্রায় মাসখানিক পরে দেশে যাই। এই মাসখানিকের মধ্যে কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ নাই, নোভার সাথেও নাই, নোভার বড় ভাইয়ের সাথেও নাই, নোভার ফ্যামিলির কারোর সাথেও নাই, নোভার কোন ফ্যামিলির কারোর সাথে আমার যোগাযোগ নেই। দেশে যাওয়ার পরে অলৌকিকভাবে আমি ঘটনা জানতে পারি। তারা আমাকে বলে যে নোভা নাকি মালয়েশিয়াতে মারা গেছে। নোভা মালয়েশিয়াতে মারা গেছে আমাকে বলে। যে এটা কী কথা বলে, মালয়েশিয়াতে কীভাবে মারা গেল? পরে বলা মালয়েশিয়াতে মারা গেছে, তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, লাশের অবস্থা খুব খারাপ ছিল, তো আমরা ওখানে মাটি দিয়ে দিছি, মালয়েশিয়াতে ওকে মাটি দিয়ে দিছি এবং এটার সরকারিভাবে কাগজপত্র বের করছি, ও মারা গেছে। যে কী বলেন ও মারা গেছে, এটা কোন ধরনের কথা? মালয়েশিয়া কোথায় মারা গেছে? এবং ওরা পারিবারিকভাবে খুবভাবে কান্নাকাটি করে। আমি তখন মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়া কোথায় মারা গেছে এটা ইনকোয়ারি করার জন্য। তো মালয়েশিয়াতে গিয়ে ইনকোয়ারি করে আমি ওর কোনো কিছুই পাই না। প্রায় 1 মাসের মতো মালয়েশিয়া থাকি, কোথায় মাটি দিয়েছি, কীভাবে মারা গেল, ওগুলোর কোনো কিছু আমি জানতে পারি না। ওই তো নোয়াখালীতে আসি, আসার পর তারা বলে সে মারা গেছে, মালয়েশিয়াতে তাকে মাটি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে তার ডেথ সার্টিফিকেট, যে মারা গেছে ডেথ সার্টিফিকেট, কাগজপত্র সব ওর ভাই বের করছে, ওগুলো আমাকে দেখাচ্ছে। দেখলাম যে ওর ভাই ব্যবসা বাণিজ্য সব চালাইতেছে। আমি তখন শিওর যে ও মারা যায় নাই, এটা মিথ্যা কথা, ওর ভাইয়ের মিথ্যা কথা, এবং ওর এটা পারিবারিকভাবে এটা প্ল্যানিং করছে। এবার যেহেতু ওর সাথে আমার স্টাম্পিং আছে, বিভিন্ন ধরনের লেনদেন আছে, আমি তখন এসব দিয়ে তখন নোয়াখালীতে মামলাটা দায়ের করাই, ওর থানাতে মামলা করি, চিটংয়ে মামলা করে মামলাটা নোয়াখালীতে ট্রান্সফার হয়। কিন্তু যখনই মামলা ইনকোয়ারিতে যায় তখন জানতে পারে আমার যে বাদী, সে বাদী মারা গেছে অনেক আগেই, ডেথ সার্টিফিকেট দেখাচ্ছে মারা গেছে। তো
তো এখন যেহেতু মারা গেছে, চিন্তা করেন এটা কিন্তু মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকে তারা ডকুমেন্টগুলো সাবমিট করছে এবং বাংলাদেশ থেকে তারা হাইকমিশন থেকে এই কাগজপত্রগুলো ঠিক করছে যে সে মারা গেছে, ডেথ সার্টিফিকেট, মানে বিদেশের মারা গেছে ওরকম ডেথ সার্টিফিকেট তৈরি করছে। মামলা করে আমি আর কিছু করতে পারলাম না, মামলা করে কোনো কিছু করতে পারলাম না, আমি পাইলাম না, মামলা করে কোনো কিছুই নাই। এবার আমার যে ব্যবসা ছিল নোয়াখালীতে, ওইটা পুরো ওর ভাই দেখাশোনা করে, ওর ভাই দেখাশোনা করে, ওর ভাইয়ে চালায়, ওর ভাইয়ের মানে টাকা উঠে সব কিছু ওর ভাইয়ের। আর এদিক দিয়ে আমি নোবার কোনো খোঁজখবর নাই। আর এইভাবে নোবার পেছনে দৌড়াইতে গিয়া আমার যে সৌদিতে দোকানটা ছিল ওই দোকানটাও তখন গেছে, সৌদির দোকানটাও তখন গেছে। আর আমাদের বিটা মাটি যা আছে সব কিছু বিক্রি করলেও কিন্তু 70 লাখ টাকা আমার হবে না, খুব বড় জোর হয়তো 40-42 লাখ টাকা হতে পারে আমাদের সমস্ত জায়গাগুলো বিক্রি করলেও, যদি সমস্ত জায়গায় বাড়ি ভিটা মিটা সব বিক্রি করি। এবার ব্যাংক লোনের জন্য দিছে চাপ আমার আব্বাকে, তা আমার আব্বা এত টাকা দিবে কোত্থেকে নাই। এবার আমাদের মানে আর আমার কাছেও তখন কোনো টাকা নেই, আমি তখন রাস্তায় ঘুরতেছি, একে তো নোবাকে হারাই ফেলছি, তার উপরে সৌদির যে ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ নোবারে খুঁজতে মালয়েশিয়াতে দৌড়দৌড়ি করতে করতে ব্যবসাটা বন্ধ। এদিক দিয়ে আমার আব্বা যখন টাকা দিতে পারে না, লোন পরিশোধ করতে পারে না, তা তখন পুলিশ দিয়ে আমার আব্বাকে ধরাই দিছে, লোন দিতে পারতেছে না। আর আমাদের বিটা মাটি যত যা আছে সব কিছু ব্যাংক থেকে জব্দ করা হয়েছে, কৃষি ব্যাংক থেকে সব কিছু জব্দ করে নিয়ে গেছে। এদিক দিয়ে আমি তখন নোয়াখালীর এমন কোনো লোক নাই, আমি এমন লোকের কথাও বলবো যেটা শুনলে হয়তো সব অবাক হয়ে যাবে, ওই লোকের কাছে পর্যন্ত, যিনি বর্তমানে খুব বেশি পাওয়ারফুল নোয়াখালীর, তার কাছে পর্যন্ত আমি কাগজপত্রগুলো দেখাই যে ভাই দেখেন আমার সাথে এইভাবে প্রতারণা করা হয়েছে। তিনিও একই কথা বলে যে মেয়ে মারা গেছে, এখন মারা যাওয়ার পরে মারা যাওয়া লাশকে দিয়ে আর তুমি কী করবা। তো এবার আমি কী করলাম, দেশে বসে মালয়েশিয়াতে আমি গিয়েছিলাম, সেখানে একটা বাঙালি ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, তার বিষয় নিয়ে আমি তখন তার মাধ্যমে প্রায় দেড় বছর পরে আমি তখন মোটামুটিভাবে একটুখানি আন্দাজ পাই যে নোবা ওই দেশে বিয়ে করে আছে। এটা আমি জানতে পারার পরে যে ছেলেটাকে বিয়ে করে, ওই ছেলেটার বাড়ি আমাদের সিলেটে থাকে মালয়েশিয়াতে, ওই ছেলেকে নোবা বিয়ে করে জানতে পারার পরে আমাদের কিন্তু তখন কিচ্ছু নেই, আমার আব্বা তখনও জেলে, আমার ছোটো ভাই তখনও রাস্তায় ঘুরে, আমাদের কোনো ইয়া নাই, শুধু আমার কাছে অল্প কিছু টাকা আছে যেটা আমি আসার সময় সৌদি আরব থেকে নিয়ে আসছি, খেয়ে দিয়ে কিছু টাকা আছে। এই মানে ইয়াতে যে ভাইটা থাকে মানে আপনার মালয়েশিয়াতে, ওই ভাইয়ের মাধ্যমে খুব কষ্ট করে নোবার হাজব্যান্ডের নাম্বারটা নিলাম, নিয়া মানে বাড়ির সিলেটে ওনার নাম্বারটা নিয়ে আমি তখন ফোন দিয়ে বললাম যে ঘটনাগুলো। তাকে যখন আমি ঘটনা বলি, সে আমাকে বলে যে 2 মাস আগে নাকি নোবা তার এখান থেকে চলে গেছে, মানে তার সাথে সারাসারি হয়ে গেছে, তারা কিন্তু লিভ টুগেদারে থাকতো, বিয়ে করে নেই, লিভ টুগেদারে থাকতো, তো সেখানে ওখান থেকে চলে গেছে। তো কোথায় আছে কেউ বলতে পারে না, উনিও বলতে পারে না। আর এদিক দিয়ে আমার নোয়াখালীর ব্যবসা ওর ভাই হুড়দুম চালাইতেছে। এরপরেও শুনলাম ওনাকে আরেকটা বিয়ে করছে, কোন জায়গায় করছে আর ওইটা আমি জানি না, আরেকটা বিয়ে হয়েছে মালয়েশিয়াতেই, আরেকটা বড় লোকের বিয়ে করছে। এবং ওই মালয়েশিয়া থেকে ও তখন সর্বশেষ হতে চলে যায় ফ্রান্সে, মানে টাকা পয়সা সব কিছু গোটা একাটা ফ্রান্সে চলে যায়। এবং ওই ফ্রান্সে গিয়ে ও আমাদের বাংলাদেশে আরেকটা ভাইরে বিয়ে করে, আমাদের বাংলাদেশে আরেকজন ভাই যার বাড়ি চট্টগ্রামেই, আমাদের চট্টগ্রামেই বাড়ি, ওই ভাইটারও বিয়ে করে ফ্রান্সে গিয়ে, ওই লোকটারে বিয়ে করে ওইখানে ও সংসার করতেছে, ও 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তো ওই বহুত বছর পরে, এগুলো তো অনেক বছর পরে, আমি জাস্ট এই সব কিছু আমি ইনকোয়ারি করি 21 সালে আমি সব বের করতে পারি, এই 2021 সালে করোনার পরে আমি সব বের করতে পারি যে মূলত কোন জায়গায় আছে। আমাকে ছাড়ার পরেও, ডেথ সার্টিফিকেট বের করার পরেও ও আরও 3টা বিয়ে করে 2টাকে ছেড়ে দেয়, একটার সাথে সংসার করে। শেষ পর্যন্ত দেখলাম যে না, যতভাবেই আমি তার ধরার চেষ্টা করতেছি কোনোভাবে পারতেছি না। আমি তার সাথে ফোনেও কথা বলি, তার নাম্বার নিয়ে তাকে কল দিই, কিন্তু আমার কোনো কল রিসিভ করে না, যদিও রিসিভ করে ও কথা বলে না। নোয়াখালী ওর ভাইয়ের কাছে যাই, ওর ভাই আমাকে ডাইরেক্ট বলে যে তোরে মেরে ফেলবো, তুই যদি এই বিষয় নিয়ে আর কখনো কথা বলিস তোরে মেরে ফেলবো, আমাদের জিন্দা বোনটারে যেমন মেরে ফেলছে তোরা এমনি মেরে ফেলবো। কারো কাছে কোনো বিচার পাইলাম না, লাস্ট পর্যন্ত আমি চিন্তা করলাম যে আমি আত্মহত্যা করবো। আপন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এক চাচার বাড়িতে গিয়া আমি তখন বিষ খাইছি, জমিতে দেওয়া যে বিষ হয় না, ওই বিষটা খেলে মরে যাওয়ার জন্য। তখনও মরতে পারলাম না, মানুষ আমাকে হসপিটালে নিয়ে ভালো করে ফেললো। প্রায় 3টা মাসের মধ্যে 2021 সাল থেকে 3টা মাসের লাস্টের দিকে, 21 সাল লাস্টের দিকে আমাদের এলাকার লোকজনে মিলে, চট্টগ্রামের লোকজনে মিলে সবাই মিলে পাগল হয়ে যেতেছি। আমাকে তারা তখন পুনরায় আবার ওই আল্লাহর পবিত্র অঙ্গ সৌদি আরবে পাঠায়, এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে।
আমার পরিবার কিন্তু মানে আমার বাবা অনেক মানে এলাকার চেয়ারম্যান মেম্বার ওরা গিয়ে বড় বড় লোকদেরকে ধরে আমার আব্বাকে থানা থেকে বের করে এনে টাকা দেওয়া ছাড়া, কিন্তু আমাদের জায়গা সম্বন্ধে সব নিয়ে যায়, কিচ্ছু নেই। সরকারি একটু জায়গা আমার আব্বা পায়, এটা আমাদের এলাকার এমপি মহোদয় তিনি রিকোয়েস্ট করে সরকারের কাছ থেকে নিয়ে দেয় একটু জায়গা, ওই জায়গার ভিতরে আমার আব্বা থাকে। আমার ছোটো ভাইটাও ঘর জামাই বিয়ে করে চলে গেছে, আমার আব্বা আম্মা থাকে মানে আশ্রমের মতো আর কি, ওইখানে থাকে। তো গ্রামের মানুষরা মিলে টাকাটুকু যোগায়, তারা তখন আমাকে পুনঃ আবার সৌদি আরবে পাঠায়। আমি তৃতীয়বারের মতো আবার সৌদি আরবে যাই, গিয়ে প্রথমে হজটা করি এবং হজটা পালন করার পরে আমি বলছি আমি এমন কোনো একটা কাজ চাই যে কাজটা করলে আমার ভিতরে একটা তৃপ্তি আসবে। পরে একটা সৌদির একটা ক্লিনারে চাকরি পাই। ক্লিনারে চাকরি নেই, মসজিদ ক্লিনার, যাদেরকে বলে মসজিদ পরিষ্কার করা, এই মসজিদ পরিষ্কারে চাকরি করতেছি আজকে প্রায় 1 বছরের মতো এখানে পড়ে আছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে, মানে আমার কোনো কিছুই নেই। ওর ভাই আজকে নোয়াখালী অনেক বড় ব্যবসায়িক, একটা পেট্রোল পাম্প থেকে ওর ভাইয়ের এখন গাড়ির গ্যারেজ আছে এবং ঢাকাতেও গাড়ির গ্যারেজ দিয়েছে, সাইনবোর্ডে গাড়ি গ্যারেজ দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আরও কোটি টাকার ব্যবসা। আর নোবাও ও ফ্রান্সে ওর হাজব্যান্ডকে নিয়ে সন্তানদেরকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতেছে। অথচ আমিও ভালো আছি, খারাপ আছি এটা বলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইতেছি, দুমুঠো খাওয়ার সুযোগ পাইতেছি, দিনভর আল্লাহর পবিত্র ঘরটারে পরিষ্কার করতেছি। আপন ভাই আপনার কাছে একটাই প্রশ্ন, আমার গল্পটা আরও অনেক লম্বা, আমি সামনে দিকে গেলাম না, শুধু একটাই প্রশ্ন আপনার কাছে করলাম, ভাই যে মানুষটা আমার এত ক্ষতি করছে তার বিচার কি হবে? সে কি বিচার আওতায় কখনো আসবে? আর সে যে আমার এত ক্ষতি করলো তার কি একটু অনুশোচনা হয় না? সে যে আমার মতো একটা মানুষকে এত কষ্ট দিল, আমার সাথে তার এত স্মৃতি, সব কিছু কি তার মনে হয় না? আজও রাত জেগে মোবাইল ফোনে তার ছবিটা দেখে আমি কাঁদি। আমি জানি এটা শুনে অনেকে আমাকে গালাগালি করবে, কিন্তু তারপরেও ভাই পৃথিবীর সব মানুষ যাকে ঘৃণা করে আমি তাকে আজও ঘৃণা করতে পারি না। আজও মনে হয় যদি জীবনটা তার নামে লিখে দিই তবুও কি তাকে পাবো? আপন ভাই জানি না আমার এই গল্পটা আপনি পড়বেন কি না, যদি পড়ে থাকেন তবে ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন, এটা আমার ফোন নাম্বার, যেখানে ইমো আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ চট্টগ্রামের ভাই মাইনুদ্দিনের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি আজকে প্রায় অনেক দিন পরে স্টুডিওতে বসছি, লাইক 1 মাস মানে কতদিন হবে, প্রায় অনেকগুলো দিন পরে, এবং আমি বাইরে থেকে এসে আমার ড্রেসও চেঞ্জ করি না এবং স্টিল হচ্ছে স্টোরি রেকর্ড করতে বসে গেলাম, কারণ আমাদের কোনো স্টোরি নাই, একদম সব কিছুই খালি হয়ে গেছে। আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিভিন্ন জায়গায় যা অনুষ্ঠান করা, সব কিছু মিলে মোটামুটি খুব বেশি ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আজ থেকে ফ্রি আছি এবং গল্প দিতে পারবো প্রতিনিয়ত। অনেকগুলো গল্প জমে গেছে, অনেকে আমাকে বকাবাধ্য করতেছে যে আপন ভাই কত আগে গল্প পাঠাইলাম, গল্প কেন পড়তেছেন না? হ্যাঁ, ইনশাল্লাহ সবার গল্পই আমি প্রচার করব। যাই হোক, মাইনুদ্দিন ভাইয়ের প্রসঙ্গে একটা কথাই বলি, তিনি আমাকে বলেছে যে তার ভালোবাসার মানুষ বউ নোবারকে বিচার হবে না। একটা কথা আমরা সবাই জানি এবং এটা চরম সত্যি যে বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। ভাই আমার যাই হোক, আজকে গল্প অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি কথা না বলি। আমি আশা করিব আপনারা গল্পটা যেহেতু শুনছেন এবং মাইনুদ্দিনকে আপনাদের মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, দেখার পরে সে হয়তো সান্ত্বনা পাবে। এবং ধন্যবাদ জানাচ্ছি মাইনুদ্দিনের গ্রামের মানুষদেরকে, যারা মাইনুদ্দিনের বাবাকে জেল থেকে ছুটে আনছে, গ্রামের সমস্ত মানুষ মিলে, এবং সর্বশেষ মাইনুদ্দিনকে টাকা পয়সা দিয়ে সবাই বিদেশে পাঠাইছে। তার ছোটো ভাইটাও একটা বিজনেস করে, বাংলাদেশে ভালো আছে, ছোটো বোনটাকে বিয়ে দিয়েছে, সেও ভালো আছে। তো একটা কথাই বলবো, বিচার অবশ্যই হবে। এই পৃথিবীর জিন ইনসানের বিচার হবে, এটা আল কোরআনের কথা। সুতরাং মাইনুদ্দিন ভাই, আপনি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ অবশ্যই তার উপযুক্ত শাস্তি তাকে দিবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।